ইউ মাস্ট ডু হোয়াট ইউ লাভ প্লাস ইউ মাস্ট লাভ হোয়াট ইউ ডু। আমরা কিন্তু এটা বলি না বাংলাদেশে। সো আমাকে আসলে তাহলে কি আমার নিজের ইমোশনটাকে সবার সামনে প্রকাশ করতে এবং সেটাকেই প্রায়োরিটি দেওয়া উচিত, নাকি আমি সবসময় অন্যের ইমোশন বুঝেই রেসপন্স করব, এইরকম একটা অ্যাটিটিউড আমার থাকা উচিত? হাইস্ট লেভেলে ইমোশনাল ইন্টেলিজেন্স যাদের মধ্যে আছে তারা বোঝার চেষ্টা করে যে আমার এখন ইমোশনাল ইন্টেলিজেন্সের দিকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, নাকি আমার স্কিল গ্রোথের দিকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত? কোন স্টেজে আমি বুঝতে পারবো? নাইস কোশ্চেন আই মাস্ট সে। জুনিয়র পর্যায়ে প্রথম আর টেকনিক্যাল স্কিলটা স্ট্রং করতে, হার্ড স্কিল যেটাকে বলে, এটার কোনো অল্টারনেটিভ নেই। আমি বাংলাদেশে অনেকে দেখেছি যে তার অর্গানাইজেশন নিয়ে খুব একটা ভাবে তা না। আমাকে দেখতে হবে যে আমার অর্গানাইজেশনকে আমি কীভাবে বেটার করতে পারি, আমি কি আমার ভালো কাস্টমার সার্ভিস দিতে পারি, আমি এক্সপেন্সটা কীভাবে কমাতে পারি, রেভিনিউ কীভাবে বাড়াতে পারি। আর আমি যদি নর্মাল ফ্লোতে যাই তাহলে কিন্তু হবে না, আমাকে প্রোঅ্যাক্টিভনেসটা আনতে হবে। অনেক বাংলাদেশের তরুণরা দেখবেন ফাঁকিবাজ হয়, ওরা চিন্তা করে বস আমাকে খোঁজে না বা ভালো, কিন্তু ও কিন্তু বুঝতেছে না যে ও কিন্তু গ্রোথ অপরচুনিটি নষ্ট হচ্ছে। ক্যারিয়ারের প্রথম দিকে আমাকে প্রচণ্ড পরিমাণে কাজে থাকতে হবে কোম্পানিতে, কোম্পানি ইজ অল অ্যাবাউট কোম্পানি। প্রথম দিকে পার্সোনাল নিয়ে চিন্তা করা যাবে না প্রথম দিকটায়। বিল গেটস কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে একজন কি বলবো যে মানে রিয়েলি নন ইমোশনাল ইন্টেলিজেন্স পার্সন ছিল, সে কাজ ছাড়া কিছুই বুঝতো না, কিন্তু এ কিন্তু এখন রিগ্রেট করছে, এ নিজেই বলতেছে যে 4 দিন কাজ করো। আপনাকে আমি একটা সত্যি কথা বলি যে বাংলাদেশের মাঝখানে অনেক ঘটনা আসতেছিল যে বাংলাদেশের প্রচুর সিনিয়র প্রফেসররা ফ্ল্যাটে একা একা মরে পড়ে আছে, আর বাচ্চারা সব কানাডা আমেরিকায়, সবাই সিম্প্যাথেটিক ছিলেন, কিন্তু আমি কিন্তু এই জায়গায় অন্য গল্প পেয়েছি। এরকম সো আমার কাছে খুবই ফ্যাসিনেটিং লাগে যে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে আমরা স্কিল গ্রোথ, ক্যারিয়ার বা বিজনেস, বর্তমানে হচ্ছে স্টার্ট আপ ইকোসিস্টেম, অনেক কিছু আসলে চলছে আমাদের সাথে, এবং খুবই লাইফটা আমরা সবসময় বলি যে টেকনোলজি আসছে, নতুন গ্রোথ ক্যাটাগরি আসছে, নতুন বিজনেস গ্রো করতেছে, এত কিছুর মধ্যে আমাদের ইমোশনকে কন্ট্রোল করাটা খুব টাফ হয়ে যায়। আপনি কি একটু সহজভাবে আমাকে বলবেন যে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি, খুবই সহজভাবে যদি কিছু বলতে পারেন? ইমোশনাল ইন্টেলিজেন্স আপনি যেটা কিন্তু প্রথমেই কিন্তু ক্লু দিয়েছেন যে আমাদের বর্তমানে অনেক কিছু নিয়ে থাকতে হচ্ছে, লট অফ থিংস আর দেয়ার। আমাদের এক সময় একটা নাটক হতো, একটা টিভি, আর এখন হাজার জায়গা থেকে আমরা কি হচ্ছি আসলে, কিন্তু উই গেট দ্য ট্রিগার, আমি বলবো পজিটিভ বা নেগেটিভ। এখন হাউ উই ক্যান ম্যানেজ মাই সেলফ ইন দিস টাইপ অফ টাফ সিচুয়েশন, ইমোশনাল ইন্টেলিজেন্স আমাকে সেটাই শেখাবে যে আমি আমার নিজের কোর জায়গাটা বুঝতে পারবো। সো ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আমরা বুঝছি নিজের আবেগটাকে বুঝে ওইটাকে নিজের পক্ষে কাজে লাগানো, এবং অন্যের ইমোশনটাও বুঝে আমার কাজে লাগানো, কিন্তু এটা আসলে আমরা বলি পারসুয়েশন। সো ফর এক্সাম্পল আমি একজন লিডার, এখন আমার 20 জন এমপ্লয়ি আছে, একদিন একজন হয়তো কাজ করতে মন বসছে না, ভালো লাগছে না। সো আমার যদি ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো থাকে তাহলে আমি কি করব, আমি কিন্তু আইল আইডেন্টিফাই যে আচ্ছা আজকে ওর কোনো ব্যাড ডে আছে, আমি তার সাথে কমিউনিকেট করব এবং তাকে পরে কি করব, ইনফ্লুয়েন্স করে মনটা ভালো করে দিয়ে তাকে কাজে লাগাই দিব। আচ্ছা, আপনি কি বলতে যাচ্ছেন যে আপনি বললেন যে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স বা আমার আবেগকে আমি কিভাবে আরেকজনের জন্য ইউজ করব? এক্সাম্পল দিচ্ছি, সাপোজ আপনি যেটা বলছেন যে 20 জনের 20 ধরনের ইমোশন, কেউ হয়তো পুরো সপ্তাহে 2 দিন এক্সট্রা ছুটি পেলে খুশি হয়, আরেকজনের হয়তো কোনো পার্সোনাল ইস্যু আছে। সো যেটা বলতে চাচ্ছিলাম যে 20 জনের 20 ধরনের ইমোশন আমি কিভাবে আলাদা করব 20 জনের মধ্যে, বা আমার নিজের ইমোশন তখন কি হবে, মানে এই দুইটার একটু পার্থক্য কি আমাকে একটু বোঝাবেন? এটা খুব টাফেস্ট কাজ, কারণ হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স যখন ভালো থাকবে তখন কিন্তু আপনি কিছু গ্রাউন্ড রুল দিয়ে দিবেন, যেটার কিন্তু ওই সীমাটা ক্রস করতে দিবেন না, আর আলাদাভাবে কাস্টমাইজ করে কাজ করতে হবে যে আমার কে কোন কাজে ভালো। তো আমি চিন্তা করি যে আচ্ছা আমার একজনের হচ্ছে সকালে দেরিতে আসবে, কিন্তু সে আবার পরে যাবে, তাহলে তাকে কিন্তু ওইভাবে আমার প্ল্যান করতে হবে। তার মানে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে কি আমার মধ্যে একটু ফ্লেক্সিবিলিটি আসবে, তবে প্রিন্সিপাল বা এগুলোকে কিন্তু বাদ দিয়ে না। আর আমার নিজের ইমোশনটা মানে কেন দরকার, কারণ হচ্ছে কি আমার যদি ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো না থাকে তাহলে কিন্তু আমরা অন্যের ইমোশনের দ্বারা খুব তাড়াতাড়ি কি হয়, ক্যারিড হয়ে যায়। মানে অন্যের একটা ইমোশন যেটা মনে করেন আমি বলবো যে অ্যাঙ্গার বা এই ধরনের যেগুলোকে আমরা বলছি আনপ্লেজেন্ট ইমোশন, অন্যের ইমোশনটা আমার মধ্যে চলে আসে, মিররিং হয়। তাহলে এই কারণে কিন্তু আমার ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো থাকতে হবে। আমি যদি আমার ইমোশন নিয়ে কাজ করলেই হবে না,
অন্যের ইমোশনটাও ইম্পর্টেন্ট যারা আমার কাজের সাথে সংযুক্ত। ওকে, আমাকে তাহলে কি একটু বলবেন যে কোর ইমোশনগুলো আসলে কি কি, যেগুলো নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত? আর কোর ইমোশনগুলো যেটা বলছি সেটা হচ্ছে যে একটা হচ্ছে কাজের ইমোশন। ফর এক্সাম্পল আমরা এটাকে বলছি যে ফিলিং প্লেজেন্ট, হ্যাপি। আবার খুব বেশি কিন্তু আবার আপনাকে হাইপার হওয়া যাবে না। আপনি দেখবেন যে কিছু কিছু কর্মক্ষেত্রে অনেকে থাকে প্রচণ্ড দৌড়াদৌড়ি করছে, হাইপার, তারা কিন্তু কাজ করে না আবার। সো এই ইমোশনগুলো আমার হচ্ছে পজিটিভ, কাজের ইমোশন। আর আমি যখন প্রচণ্ড কাজ করতেছি, মাঝে মাঝে টায়ার্ড হয়ে যাচ্ছি, তখন কিন্তু আমাকে একটু ব্রেক নিতে হবে। সেইগুলোকে আমরা বলছি ধরুন রিল্যাক্স করা। সো এটা সেলফ কেয়ারের পার্ট। আবার আমরা কিছু ইমোশনকে বলছি আনপ্লেজেন্ট এবং খুবই হাই এনার্জি, যেমন অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, ইরিটেশন, এগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। আর আরেকটা নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে অনেক কর্মী আপনি দেখবেন যারা খুব একটা ভোকাল না, তারা হয় কি, তার ইমোশনটা যেহেতু ঠিকমতো চ্যানেল করতে পারে না, ওরা কিন্তু শাটডাউন হয়ে যায়। ওগুলোকে আমরা বলছি স্যাড, গ্লুমি, আইসোলেটেড করে ফেলে। ওকে, তো এদেরকেও তো আমাকে কি করতে হবে, চিয়ার আপ করতে হবে। এই কয়েকটা ইমোশন নিয়ে কিন্তু আসলে আমরা মোরাললেস আমি ফলো করি হচ্ছে মার্ক ব্র্যাকেটের মুড মিটার। উনি ইয়েল ইউনিভার্সিটির সেন্টার ফর ইমোশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর। উনি 100টা এরকম ইমোশনটাকে আইডেন্টিফাই করেছেন। ওকে ওকে, ইন্টারেস্টিং। সো আসলে তাহলে কি হলো, আমাদের ইমোশনগুলোকে আমরা যখন আইডেন্টিফাই করব, সো এটা কি নিজের মানে এক ইমোশন তো আসলে আমি বলবো যে সময়ের সাথে, বয়সের সাথে চেঞ্জ হয়। আমরা হয়তো ছোটোবেলায় আমরা যে ইমোশনকে নিয়ে কানেক্ট করতাম, স্টুডেন্ট লাইফে যে ইমোশনগুলো হয় না, যে স্টুডেন্ট লাইফে পড়াশোনা, প্রেশার, পাশাপাশি কিন্তু অনেক ধরনের নতুন কোনো ইনোভেশনের দিকে বা নতুন কিছুর দিকে যাওয়া, প্রেম, সব কিছুই আসলে তখন ট্রিগার্ড হয়, কানেক্টেড হয়। আবার একটা সময় আমরা দেখি যখন ক্যারিয়ার আমার লাইফে আসে, তখন কিন্তু রেসপন্সিবিলিটি, নিউ ফ্যামিলি, আবার বয়স যখন হয় তখন আসলে আমাদের কি ভালো করেছি, ভুল করেছি, এইগুলো আবার পরের জেনারেশনকে বোঝানো। আমি বলতে চাচ্ছি সব কিছুই তো একটার সাথে আরেকটা ব্যাপারে কানেক্টেড। কিন্তু এটা যখন আমরা কোনো সুন্দরভাবে বলতে গেলে, এটা যখন আমরা কোনো ফ্রুটফুল কোনো সলিউশনের দিকে নিয়ে যাব, লাইক আমি এখন অ্যাজ এ লিডার বা ফ্যামিলির একজন কর্তা হিসেবে আমি চাই আমার ফ্যামিলিটা বা আমার প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলুক উইথ আমার অন্যান্য পার্ট যারা আছে, সহকর্মী আছে, ফ্যামিলি পার্সন আছে। সো আমাকে আসলে তাহলে কি আমার নিজের ইমোশনটাকে সবার সামনে প্রকাশ করতে এবং সেটাকেই প্রায়োরিটি দেওয়া উচিত, নাকি আমি সবসময় অন্যের ইমোশন বুঝেই রেসপন্স করব, এইরকম একটা অ্যাটিটিউড আমার থাকা উচিত? খুব চমৎকার একটা আপনি প্রস্তাবনা করেছেন। আপনি বললেন না যে পরের দিকে যায় আমার ইমোশনগুলো হয় যে রিগ্রেট করা, যে আমি কি ভুল করছি। তো ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু ঠিক এই কাজটা করে। যেটা আমার 60-70 বছর বয়সে যে উইজডমটা আসবে, ওইটা সে আগেই পেয়ে যাবে। এটাই ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনি খুব চমৎকার একটা জায়গায় নিয়ে এসেছেন। এবং ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ নট অ্যাবাউট আমি অন্যের ইমোশন বুঝে কাজ করি, ওটা তো মানিয়ে চলা। ওইটা ইমোশনাল ইন্টেলিজেন্সের সেকেন্ড লেভেলে যারা আছে, হাইস্ট লেভেলে না। হাইস্ট লেভেলে ইমোশনাল ইন্টেলিজেন্স যাদের মধ্যে আছে, তারা বোঝার চেষ্টা করে যে ধরেন আমার একজন কর্মী আছে, তাকে আমি এক্সট্রা কাজ দিয়েছি, সে খুব রিয়াক্ট করেছে, এই রিয়াকশনটা ভালো না, কিন্তু এই কর্মীটাকে কিন্তু আমার দরকার আছে। তাহলে আমার কাজটা কি, ও যাতে নেক্সট টাইম এই রিয়াকশনগুলো না করে, কিন্তু ওকে আমি কেটে ফেলে দেওয়া না। কিন্তু আমার মধ্যে যদি ইমোশনাল ইন্টেলিজেন্স খারাপ থাকে, আমি কি করবো, তার সাথে চেঁচামেচি করবো, খারাপ বিহেভিয়ার করবো, ও কিন্তু এরপর থেকে আরও খারাপ অবস্থা চলে যাবে। তো আমরা যেমন দুইটা জিনিস মোটিভেশন শিখিয়েছিলাম, মনে আছে কিনা, একটা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট, আর একটা হচ্ছে আপনার অ্যাভয়েডেন্স। তো আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমরা না মানুষ নেতিবাচক জিনিস নিয়ে পড়ে থাকি, তার পজিটিভ রিইনফোর্সমেন্ট করি না। কিন্তু যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো, তারা আপনার ছোট ছোট কাজের প্রশংসা করে। সো অ্যাজ এ লিডার, ইয়েস, সো দ্যাট মিন্স অ্যাজ এ লিডার কেন, আপনি পিআর এর কথা চিন্তা করেন। মনে করেন আমি আমার আরো 20 জন কলিগ আছে আমার লেভেলে, তো আপনি দেখবেন যে 20 জনের মধ্যে একজন বা দুজনকে আপনি দেখবেন যে যাদেরকে সবাই মোরাললেস পছন্দ করে, যার কাজটা করে দিতে হেল্পফুল চায়, এই লোকটার কি আছে, ওই যে ইমোশনাল ইন্টেলিজেন্স। কারণ সে কিন্তু প্রত্যেকের মুড বোঝে। যেমন আজকে আমি মনে করেন একজনের সাথে আমি সবসময় প্র্যাঙ্ক করি, কিন্তু আজকে আমি বুঝতেছি দিস ইজ নট দ্য রাইট টাইম, রাইট ডে, রাইট মোমেন্ট টু ডু দিস থিং। বাট কিছু মানুষ আসতে আপনি দেখবেন যে যারা কিন্তু বোঝে না, প্রত্যেকদিন একই কাজ করছে, এরা কিন্তু ইরিটেশন তৈরি করে নিজেরা বুঝতে পারে না। সো ইমোশনাল ইন্টেলিজেন্স মোরাললেস আমরা বলছি এটা উইজডম, আসলে উইজডম অফ আন্ডারস্ট্যান্ডিং পিপল, ইয়োর সেলফ অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি।
এটা কি কোনো প্র্যাকটিস আছে যেটা আমরা করতে পারি? অবশ্যই প্র্যাকটিস আছে। এখানে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের তো আমাদের ড্যানিয়েল গোলম্যান যার থিওরিটা আমরা ফলো করছি, বিকজ দেয়ার আর মেনি স্কুলস অফ থট। সবচাইতে বেশি পপুলার যেটা এবং এটাকে কর্পোরেটে সবচেয়ে বেশি ফলো করা ড্যানিয়েল গোলম্যানের যেটা, সেখানে কিন্তু এটা 5টা কম্পোনেন্ট আছে এবং এর আন্ডারে টোটাল 21টার মতো কম্পোনেন্টস আছে। সো অবশ্যই প্র্যাকটিস করা যায়। এবং আরেকটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে আইকিউ মোরাললেস আপনি জন্মের সময় আপনার একটা পার্সেন্টেজ হয়ে আসছে, প্লাস আপনার 7-8 বছরের মধ্যে মোটামুটি গতিপথ ধরে ফেলা যায়, আর 18 বছর পর্যন্ত মোটামুটি বাড়ে, এরপরে কিন্তু স্ট্যাটিক। কিন্তু 7-এর মধ্যে যেটা হয়েছে এরপরে 11 বছর খুব একটা আর বাড়ে না। যেমন আমাদের বাংলাদেশে গড় আইকিউ হচ্ছে 74.33। তার বড় কারণ কি, এগুলো কিন্তু অরিজন আছে। কিন্তু মজার ব্যাপারটা বলি, ইমোশনাল ইন্টেলিজেন্স বা যার নিউমেরিক্যাল মেজার করছে আমরা ইকিউ দিয়ে, ইমোশনাল কোশেন্ট, এটা কিন্তু কেউ জন্মের সময় নিয়ে আসে না। এটা হচ্ছে লার্নেবল স্কিল। এটা হচ্ছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম প্যারালেলে আগাবে। আমার আইকিউ আর ইকিউ দুটা আলাদাভাবে চলতে থাকে। ফর এক্সাম্পল, আপনি একটা বাচ্চাকে শেখাচ্ছেন যে যে আমরা বলছি যে ডিলেড গ্র্যাটিফিকেশন। ফর এক্সাম্পল, আপনি আপনার বাচ্চাকে বলছেন যে আচ্ছা তোমাকে চকলেটটা নিয়ে এসেছি, এই চকলেট তুমি এখন খেতে পারবা না, তুমি 1 ঘন্টা পড়বা তারপরে খাবা। আবার এটা বলতে পারি তুমি এখন যদি খাও একটা পাবা, কিন্তু তুমি যদি 3 ঘন্টা পরে খাও তাহলে 2টা পাবা। এখন আপনি যদি বাচ্চাদেরকে চয়েস দেন, দেখবেন যে 2টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা সে এখনই খাওয়া পছন্দ করবে, কিন্তু যে বাচ্চাটা ধৈর্য ধরে ওয়েট করবে ওর কি বাড়তেছে আসলে, ইটস নট আইকিউ, এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ছে। কিন্তু এটা কেন বলছি ডিলেইড গ্র্যাটিফিকেশন। তাহলে আবারও বলি যে আমি ইজি ডোপামিনের দিকে যাব না। ফর এক্সাম্পল, আজকে আমরা প্রচুর কথা বলছি না, ডোপামিন, ডেটক্স, অনেক কথাবার্তা বলছি। ইটস অল অ্যাবাউট ইমোশনাল ইন্টেলিজেন্স, যার মধ্যে আপনার ধৈর্য আছে, পেশেন্স আছে, এটাও তো ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা কম্পোনেন্ট আসলে। তাহলে আপনি যেটা বলছেন আমি এখানেই আসি, যে আমি অ্যাজ এ প্যারেন্ট কীভাবে আমার বাচ্চাকে ইমোশনাল ইন্টেলিজেন্সকে প্রায়োরিটি দেওয়ার মতো একটা সিচুয়েশনে নিতে পারবো? 2-একটা অ্যাক্টিভিটি যদি বা সিচুয়েশন আপনি যদি একটু বলেন। জি, ফ্যান্টাস্টিক কথা বলেছেন। 3-4টা উপায়ে কিন্তু আমি বাড়াতে পারবো। একটা হচ্ছে যে আমার তার পার্সোনাল আইডেন্টিটিটা গ্রো করতে হেল্প করতে হবে। যেমন আপনি আপনার নিজের মত চাপায় দিবেন না। বাচ্চাদেরকে আমরা দেখছি ছোটবেলা থেকে বাবা মা কি করে, এই ড্রেসটাই পরতে হবে। ও যদি পড়তে না চায় ওকে জোর করি, ও কিন্তু পরের বার থেকে আর কোনো প্রতিবাদ করে না। কিন্তু প্রথম থেকে আমাকে চয়েস দিতে হবে যে বাবা তুমি দেখো তো এই ওয়ার্ড্রোব কোনটা পড়বা। এটা 1 নম্বর, তার সেলফ আইডেন্টিটি তৈরি করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সে যখন কোনো কারণে কষ্ট পাচ্ছে তাকে এটা ফিল্টার আউট করতে দিতে হবে। তাকে বলা যাবে না বাবা কাঁদে না, ছেলে বাচ্চা কাঁদে না, এইসব কথাবার্তা বলা যাবে না। তাকে ওই ইমোশনটা আউটবার্স্ট করতে দিতে হবে। দেওয়ার পরে তাকে বোঝাতে হবে যে তুমি যে আউটবার্স্ট করছো ফাইন, বাট আমি তোমার বাবা মা, আমি এটাকে অ্যাকসেপ্ট করছি, বা সবাইকে অ্যাকসেপ্ট করবে। তার মানে কি হচ্ছে, তাকে আমি বলছি যে তুমি এটা ফিল্টার আউট করতে, মানে ভেন্টিলেট করতে পারবা। মার্ক ব্র্যাকেট একটা চমৎকার বই লিখেছেন যে পারমিশন টু ফিল। আমরা বাচ্চাকে এই যে ফিল করার জায়গাটাতে কিন্তু আটকে ফেলি। সো বাবা মার যে 2 নম্বর কাজ যেটা করা উচিত, তাকে এই যে মানে ভেন্টিলেট করার সুযোগ দেওয়া উচিত। কিন্তু বাচ্চাদেরকে আমরা সুযোগ দিই না, যার ফলে সে কিন্তু ওই আবেগটা সই করতে পারে না, ও আবেগ বর্জিত হয়ে বড় হয়। আচ্ছা, আর 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে এমপ্যাথির চর্চাটা করানো উচিত। সেটা হচ্ছে যে আমরা সহমর্মিতা বাড়ানো উচিত, যে হাউ আই উইল ফিল ফর আদার্স, নট দ্য সিম্প্যাথি। আমাদের হাইয়েস্ট আমরা সিম্প্যাথির পর্যায়ে থাকি, কিন্তু হাউ আই ক্যান পুট মাইসেলফ ইন দ্য আদার শুজ, ইন আদার শুজ, এটা আমাকে মাথায় রাখা উচিত। যেমন আমরা বাচ্চাকে যখন কোনো কিছু কিনে দিচ্ছি, আমরা দেখানো উচিত যে আরও আমার যে কাজ, আমার আত্মীয় স্বজন গরিব থাকে বা যাদের ইনকাম নাই, কম, তাদের সাথে আমরা একটা শেয়ারিং যে কনসেপ্টটা, এইটা আপনি দেখবেন যে জাপানে কিন্তু এটা শেখানো হয়। এবং আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হাউ ডু ইউ টেক দ্য ফেলিয়ার, এই ফেলিয়ারটাকে আপনি কীভাবে, এইটা ওই রেজিলিয়েন্সটা ওদেরকে শেখাতে হবে, যে ফেল মানে আমি যে ফেল করে ফেললাম, ইট ইজ পার্ট অফ সাকসেস, এটা বোঝাতে হবে। এবং বোঝাতে হবে যে প্রত্যেকটা মানুষ স্ট্রাগলের মধ্য দিবে এবং নিজে নিজে গড়ে, মানে ভেঙে ভেঙে আস্তে আস্তে গড়ে ওঠে। এই ফেলিয়রটাকে অ্যাবজর্ব করার যে ক্যাপাসিটি, এটা বাড়াতে হবে। আমরা যেটা হয় বাংলাদেশের কনটেক্সটে আমরা দেখি কি, আমরা না আমাদের বাচ্চাকে ফেল করতে দিতে চাই না। মানে ফেল করলে বকাবকি করি, রাগারাগি করি, পাশের বাসার কারোর সাথে কম্পেয়ার করি, যার ফলে হয় কি, ও না, ওর মধ্যে একটা ভয় আতঙ্ক নিয়ে বড় হয়। ফেল বিষয়টাই তো একটা ভয়, ও ট্রাই করতে চায় না। এবং আমি এটা একটা থিওরি বলছি যে ইফ ইউ লেট সাম পিপল পারফর্ম আফটার ফেলিওর, দ্যাট পারসন বিকাম ইনভিনসিবল, ভয়ঙ্কর ক্ষমতাশালী হয়ে যায়, পজিটিভলি বলছি। বাট এটা আমরা সুযোগই দিই না। আপনি বাংলাদেশের ক্রিকেটেও দেখেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা সবাই খেলছে কীভাবে, যাতে আমার অ্যাভারেজটা ভালো থাকে। ও কিন্তু স্ট্রাইক রেট কমে যাচ্ছে। কেন জানেন? একটা বড় কারণ কি, ওর মধ্যে ফেলিওর।
শঙ্কা নিয়ে কিন্তু ওয়ার্ল্ডের বড় লিডাররা কি করছে, সৌরভ গাঙ্গুলি বা ইমরান খান, তারা কিন্তু এই ফেলিওরটাকে কি করেছে, যেমন ইনজামুল হক 1992 ওয়ার্ল্ড কাপে 4টা ম্যাচে 6 রান করেছিল, তারপরও তাকে সে খেলিয়েছে সেমিফাইনালে, পরে কিন্তু ওই ওয়ার্ল্ড কাপ জিতাইল। তো এই 4টা স্টেপ ফলো করে আমাদের বাবা মারা তার বাচ্চার ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে গ্রো করতে পারে। আমার একটা পার্সোনাল অবজারভেশন আছে, এবং আমিও আসলে আমার পার্সোনাল কিছু স্টাডিতে আমি পেয়েছি যে ইমোশনালি নিজেকে আরও বেশি কানেক্টেড করার জন্য ফিউচার বা আপকামিং ফিউচারে কি আমি পেতে চাচ্ছি এটা ভিজুয়ালাইজ করতে পারাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট ব্যাপার। কনসেপ্টটা এরকম যে আমি ডেফিনেটলি প্রত্যেকেরই যার যার ক্যারিয়ারে একটা অ্যাসপিরেশন থাকে, আমি এটা অ্যাচিভ করতে চাই। এটা কোনো বস্তু হতে পারে, এটা কোনো ক্যারিয়ারের কোনো অ্যাচিভমেন্ট হতে পারে, বা এটা কোনো লাইফ গোল হতে পারে। সো আমি যদি সাপোজ আমি একজন ভালো স্বামী হতে চাই অ্যাজ এ হাজব্যান্ড, অথবা আমি একটা ভালো বস হতে চাই, তাহলে আমি আমার এমপ্লয়িরা আমাকে কেমন বিহেভ করবে এবং সেটা আমি কি ফিল করব, কি কথা আমাকে বলবে, এটা আমি যদি ভিজুয়ালাইজ করতে পারি তাহলে ওই ইমোশনের সাথে আমি আগেই থেকেই কানেক্টেড থাকবো। তার মানে হচ্ছে আপনি যেটা বলছেন ওটার সাথে আমি রিলেট করতে পারছি যে যখনই একজন খেলোয়াড় সে তার খুবই টাফ সিচুয়েশনে ঠান্ডা মাথা রেখে কিভাবে ওই ভালো বল করছে বা ভালো ব্যাটিং করছে, এটা যদি সে পার্সোনালি প্র্যাকটিসের পাশাপাশি নিজেকে ওই টাফ সিচুয়েশনের মতো ভিজুয়ালাইজ করতে পারে, ইটস জাস্ট লাইক এ মেডিটেশন অর সামথিং এলস, তাহলে কি হয় তার সাবকনশিয়াস মাইন্ড আগে থেকেই ওই রকম একটা ঘটনা দেখে এসেছে। এখন তার ফিজিক্যাল বডি যখন সেটা পারফর্ম করছে, তার ব্রেইন কিন্তু আগেই এই বাস্তবতাটা দেখে আসছে, এখন ফিজিক্যাল বডিটা মাত্র দেখা শুরু করছে। তাহলে কি হয়, ব্রেইন ডিস্ট্র্যাক্ট হয় না, মানে ব্রেইন তার আগের এক্সপিরিয়েন্সেই স্টেবল থাকে যে এই সিচুয়েশনে আমাকে বেশি হাত পা কাঁপাকাঁপি করলে চলবে না, বা এই সিচুয়েশনে আমাকে বেশি দুশ্চিন্তা করলে চলবে না। আমি তো দেখেছি I have lived that life, kind of. I have lived that life, right? So এই ধরনের সিচুয়েশনে কি হয়, তারা মানে অনেক বেশি আমি রিসেন্টলি বিরাট কোহলির একটা ইন্টারভিউতে আমি দেখতেছিলাম। সো ও বেসিক্যালি এটাই বলে যে যখনই এটা সে বলে মিরর টেকনিক, বলে আমি সবসময় সকালে ঘুম থেকে উঠে আমার সামনের যে মিরর সেখানে আমি কখনো স্যাড ফেজ আমি দেখাই না, এবং আমি সবসময়ই বলি যে মানে সবসময় সে নিজেকে কখনোই বেস্ট অফ লাক না বলে বা ইউ ক্যান ডু ইট না বলে সে সেখান থেকে বের হয় না। সো দ্যাট মিনস কি হয়, মানে সে একটা কনফিডেন্ট ফেস, সে এই চেহারাটাই সে তো সবার সামনে ইন্ডিভিজুয়াল দেখাবে, কিন্তু সে যখন এই চেহারাটা নিজে দেখছে, মানে সে নিজের চেহারাটা যখন দেখছে, সে একটা কনফিডেন্ট ফেস দেখতেছে, এই ফেসটাই সে সবার সামনে পোর্ট্রে করতে আসলে তার সুবিধা হয়, এবং এই মেন্টালিটিটাই সে সবসময় বলবো যে সেটা তাকে অনেক কিছু এগিয়ে রাখে, এবং সেটাই আমরা আসলে দেখতে পাই in front of the camera or in front of other people. So it's a very interesting concept আমার কাছে মনে হয়। Can you add on something? Yeah, definitely. এবং আপনি যেটাকে বলেছেন এটাকে এক একজন এক এক ভাবে বলে, আমরা বলছি ল অফ অ্যাট্রাকশন, এবং এই ল অফ অ্যাট্রাকশন নিয়েও আমার একটা আলোচনা আছে এবং কানেক্টেড টু দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স। প্রবলেমটা হয়েছে কি, আমার যদি ইমোশনাল ইন্টেলিজেন্সের সেলফ অ্যাওয়ারনেসটা ভালো না থাকে, তাহলে কিন্তু আমি যে কি চাচ্ছি এটা অনেক সময় আমি নিজেই বুঝি না। আমরা সোসাইটি থেকে ডক্ট্রিনড হয়ে আমরা একটা কিছু চাই, পরে ওটা অনেকে পেয়েও যাই। কেন? কারণ ওটা আমি বিলিভ করছি পাবো, তার মানে কি ল অফ অ্যাট্রাকশন ওয়ার্ক করে। কিন্তু আমার জন্য কি এটা দরকার, বা আমি কি এটা আসলে চাই? অনেক সময় আমরা যা চাই ভুল করেও চাই। এখন প্রবলেমটা হয়ে গেছে, যাদের মধ্যে সেলফ অ্যাওয়ারনেস থাকে তাদের মধ্যে ক্লারিটিটা আসে, যাচ্ছে হোয়াট আই শুড ওয়ান্ট ফ্রম মাই লাইফ। এবং এই কারণে দেখবেন যে যাদের সেলফ ইমোশনাল ইন্টেলিজেন্স বা সেলফ অ্যাওয়ারনেস ভালো থাকে, তারা কিন্তু আপনার প্রত্যেকটা মুহূর্ত এনজয় করে, সেলিব্রেট করে, তারা কিন্তু ফিউচারের জন্য বসে থাকে না। আর যাদের মধ্যে ল্যাক অফ ইমোশনাল ইন্টেলিজেন্স থাকে, সেলফ অ্যাওয়ারনেস কম, ওরা কিন্তু ওই 1 পয়েন্ট গোলের জন্য দৌড়াতে থাকে, ওটা পায়ও, কিন্তু পাওয়ার পরে সুখী হয় না। রাইট। And so these are all connected with emotional clarity নাই যে এটা পাওয়ার পরে আমি কি করব, clarity নাই। সো অনেকে হয়তো চেষ্টা করে যে আমি একটা BMW গাড়ি চাই, জি, কিন্তু গাড়িটা যেদিন আমার কেনা হয়ে যাবে তারপরে আমি কি করব, এটা কোনো they don't enjoy the journey। যেমন ধরেন আপনার সচিন টেন্ডুলকার এরকম একটা কথা বলেছে, 22 বছর ধরে খেলে গেছে, ও খেলাটাই ছিল ওর মজা।
হ্যাঁ ম্যান অফ দ্য ম্যাচ, ওয়ার্ল্ড কাপ এগুলো আসবে যাবে, এগুলো ব্যাপার না। মহেন্দ্র সিং ধোনি একই কথা বলছে যে আমি যখন খেলতে নামি আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য রেজাল্ট। বাংলাদেশের ব্যাটসম্যানরা দেখবেন যে ক্রুশিয়াল ম্যাচ সব হেরে বসে আছে, কারণ কি জানেন, ও চিন্তা করে যে আমি জিততে হবে, আর ওদের দেশে প্লেয়াররা চিন্তা করছে যে আমি এনজয় করি, আচ্ছা ওকে 10 বলে আমার 20 রান, লেট মি এনজয় দিস মোমেন্ট। আর আমরা কি হচ্ছে, আমরা ফেলিয়ারে মানে ফিয়ার অফ ফেলিয়ার, যদি না পারি কি হবে, এন্ড আমার মধ্যেও এটা গিয়েছে। তো আমারও অবশ্যই এই ল্যাক অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, দেখেন ইমোশনাল আইকিউর সাথে ওয়েল কানেক্টেড। আইকিউ যদি আমার লো থাকে, ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো হওয়ার প্রশ্নই নেই, কিন্তু আইকিউ ভালো হওয়া সত্ত্বেও আমার ইমোশনাল ইন্টেলিজেন্স কম হইতে পারে। সো বাংলাদেশের কনটেক্সটে আমাদের যেহেতু আইকিউর অবস্থা ভয়ঙ্কর খারাপ, ইমোশনাল ইন্টেলিজেন্সের লেভেলটাও খারাপ। তবে দ্য গুড নিউজ হচ্ছে কাদের জন্য, যাদের আইকিউটা একটু ভালো আছে, তারা যদি লাইফে এখন অনেক উপরে উঠতে চায়, খুব ভালো অবস্থায় সাস্টেন, ইমোশনাল ইন্টেলিজেন্সটায় তাদের জোর দিলেই হবে। ইন্টারেস্টিং। আমাদের আলোচনাটা একটু ক্যারিয়ারের দিকে একটু নিয়ে যাই। সো বেসিক্যালি আপনার মতে কোন কোন সেক্টরে বা কোন কোন পজিশনে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা খুব বেশি কাজে লাগে, যদি একটু বলতেন। এক নম্বর তো বুঝতেই পারছেন যে আমি যদি ক্যারিয়ারে আগাতে চাই, এখন ক্যারিয়ার আগানো মানে কি, ক্যারিয়ার আগানো মানে আমরা যদি খুব সহজ বাংলায় বলি যে আমি যে কোনো কোম্পানিতে আমার 3টা লেভেল আছে, অপারেশন লেভেল, মিডল লেভেল এন্ড টপ লেভেল। সো আমি তো ক্যারিয়ারে আগাতে চাই মানে কি, আমরা বাংলাদেশের বাচ্চারা আমরা না ওদেরকে শিখাই না, বুঝাই না। ও মনে করে আমি চাকরি করতেছি, সারাদিন দৌড়াদৌড়ি করতেছি, উন্নতি হবে, স্যালারি বাড়বে, ইটস নট অ্যাবাউট দ্যাট। আমাকে বুঝতে হবে যে আমি কিভাবে র্যাঙ্কগুলোকে ক্রস করছি, এটা আমাদের বাচ্চাদের মাথায় থাকে না। সো ইমোশনাল ইন্টেলিজেন্স সবচেয়ে প্রথম লাগবে হচ্ছে আমাকে লিডার হতে হবে, লিডারশিপের জন্য, যে আমি লিড করতে পারি কিনা। এখন আমার মিডল ম্যানেজমেন্টে যারা আছে তারা কিন্তু প্রথম বোঝার চেষ্টা করে, আচ্ছা এই 20 জন, এই 50 জনের মধ্যে কাকে আমি সেকেন্ড স্তরে আনবো, সবাই কিন্তু আসতে পারবে না। তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স লাগছে কোথায়? নাম্বার 1 হচ্ছে আমার ক্যারিয়ার গ্রোথ বা লিডার হওয়ার জন্য। 2 নাম্বার আমি বলতে পারবো সেলসে, বিকজ বলা হচ্ছে মোস্ট অফ দ্য পিপল দে বাই ইমোশনালি বাট জাস্টিফাই রেশনালি। তার মানে কি হচ্ছে, এখানে ইমোশনালি কানেক্ট করতে হবে। এবং এই জন্য যারা ভালো সেলসম্যান তারা কিন্তু দে ডোন্ট ফোকাস মোর অন দ্য প্রোডাক্ট, দে ফোকাস মোর অন দ্য কানেকশন, মোর অন দ্য রিলেশনশিপ। বলা হয় আমার আইকিউ হচ্ছে আমাকে জানাবে আমার প্রোডাক্টটা কেমন, কি কি। কিন্তু দেখেন আপনি যদি সেলস পারসন খারাপ মানে আইকিউ ভালো না হয়, আপনি বলবেন ভাই আমার প্রোডাক্টটা ভালো নে, এটা। কিন্তু যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো, ও কিন্তু বলবে কি যে হাউ দিস প্রোডাক্ট ইজ গোয়িং টু চেঞ্জ ইউর লাইফ, হোয়াট দ্য ভ্যালু ইট ইজ গোয়িং টু অ্যাড। তাহলে সেলসে আমার লাগছে। এরপরে আপনার মানে সব প্রফেশনেই মোরাললেস আসলে আপনার কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স লাগবে, এবং টিচিং প্রফেশনে এটা ভয়ঙ্কর দরকার এটা। কারণ হচ্ছে কি, আমি একটা কথা বলি যে আমাদের যারা সম্মানিত শিক্ষকরা আছে, ধরেন আমি একটা সেমিস্টারে 100 স্টুডেন্ট পড়াচ্ছি, আমরা বলছি যে উই আর ডিলিং উইথ 100 লাইভস, বিকজ একটা টিচারদের উপরেই ভিত্তি করে কিন্তু ওই বাচ্চার জীবনটা গড়ে ওঠে। সো আমরা কিন্তু জীবন নিয়ে কাজ করছি, সো তাদের জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স হবে। আরেকটা হচ্ছে যারা কুইক ডিসিশন মেকিং করতে হয়, আচ্ছা সেই সব প্রত্যেকটা প্রফেশনে আমার ইমোশনাল, কারণ এখানে অল্প একটু ভুলের জন্য বড় ক্ষতি হয়ে যায়। তো সেই সব জায়গাগুলোতে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার। তাহলে আমার ক্যারিয়ারের কোন অবস্থায় আমি বুঝতে পারবো যে আমার এখন ইমোশনাল ইন্টেলিজেন্সের দিকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত নাকি আমার স্কিল গ্রোথের দিকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, কোন স্টেজে আমি বুঝতে পারবো? নাইস কোশ্চেন। আই মাস্ট সে জুনিয়র পর্যায়ে প্রথম আর টেকনিক্যাল স্কিলটা স্ট্রং করতে, হার্ড স্কিল যেটাকে বলে, এটার কোনো অল্টারনেটিভ নেই। হার্ড স্কিল মাস্ট। আমার কাজ জানার জন্য কি কি, যেমন এক্সেল থেকে শুরু করে এই ধরনের স্কিলগুলো আমার লাগবেই লাগবে। চাকরি শুরু করার প্রথম দিন থেকে ইমোশনাল ইন্টেলিজেন্স কিছুটা লাগবে, কারণ হচ্ছে যে হাউ আই এম বিল্ডিং দ্য রিলেশনশিপ উইথ মাই কলিগ, পিআর অ্যান্ড দ্য বস। আর একটু উপরে ওঠা শুরু করে যখন করবো, যখন আমার উপরে বেশি টাস্ক আসতেছে, আমি বুঝবো কীভাবে আমি প্রায়োরিটাইজ করতে পারছি কিনা, আমি টিম ম্যানেজ করতে পারি কিনা, আমি অর্গানাইজিং করতে পারি কিনা, অ্যাজ এ টিম মেম্বার আমি কেমন, প্লাস ডিসিশনটা আমি ঠিক মতো নিতে পারছি কিনা, আমি কি ডিসিশন মেকিংয়ে হেজিটেট করছি, তাহলে বুঝতে হবে যে আমার ইমোশনাল ইন্টেলিজেন্সের দক্ষতার সমস্যা আছে। আচ্ছা, ওকে। তাহলে আমার লাইক এটা তো ডেফিনেটলি এটা একা তো হবে না, এটা আমার সারাউন্ডিং পিপলের সাথে কানেক্ট থেকেই হবে, বিকজ ইমোশন তো আসলে হোল্ড করে রাখার জিনিস না, এটা হচ্ছে এক্সপ্রেস হওয়ার একটা জিনিস, আই গেস। যে আমি কতটা স্ট্রেসড হই, আমি যেমন বলা হচ্ছে যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স তারা অনেক বেশি স্ট্রেস হলে তারা ওটাকে দে ফিল এক্সাইটেড, আর যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স কম তারা ওটাকে চাপ মনে করে ভেঙে পড়ছে। রাইট। ইভেন আমি কিন্তু আমার আই ক্যান লুক এট মাই হেলথ অলসো, যে আমি কি কাজ শেষে প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছে কিনা। টায়ার্ড হলে বুঝতে হবে কি যে আই এম নট এনজয়িং মাই ওয়ার্ক। এবং আমরা একটা নতুন থিওরি বলছি, সেটা হচ্ছে ইউ মাস্ট ডু হোয়াট ইউ লাভ প্লাস ইউ মাস্ট লাভ হোয়াট ইউ ডু। আমরা কিন্তু এটা বলি না বাংলাদেশে। আমাদের অনেক স্পিকাররা শেখাচ্ছে বাবা তোমার যেটা ভালো লাগে করো। নো ওয়ে। জেফ বেজোস একটা কথা বলছে যে আপনি যে চাকরি করছেন এই চাকরি যদি 50%ও ভালো লাগে ফ্যান্টাস্টিক,
বাকি 50%কে ভালো লাগাইতে হবে। এই জন্য আমরা বলি না যে কোনো কাজ একটা পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত কষ্ট লাগে, কিন্তু আমরা বাচ্চারা কি ওই পর্যায়ে যাচ্ছে? নো। তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু আমার প্রথম দিন থেকেই লাগতেছে যে আমার কাজে। আমি আমার ক্যারিয়ারে আমার শিক্ষক অনেকে দেখেছি, আপনি সব ক্যারিয়ারে দেখবেন প্রত্যেকটা মানুষ তার জব নিয়ে খুশি না। কেন খুশি না? ও কিন্তু কাজের 50-60% খুশি, কিন্তু ও ফোকাস করছে কোনটাতে? যেটুকু খারাপ, ওই যে সে আবারও ঘুরে ফিরে সেই গ্লাস খালির কনসেপ্টে চলে আসে, হাফ খালি হাফ ফুল। তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স যার ভালো, সে কিন্তু দেখতেছে ব্লেসিংস। আচ্ছা, আমার কাজে 60% ভালো, 40% আমার ভালো লাগছে না, তার মানে কি? আই এম নট প্রিপেয়ার্ড এনাফ। বাট ওখানে আমার কাজ করতে হবে। হ্যাঁ, কাজ করতে হবে। তো ওটা তো স্কিল লাগবে, কিন্তু স্কিলের থেকে বেশি লাগবে হচ্ছে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স। কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স না হলে ওই 40%কে তো আমি ভালোভাবে ট্যাকল করতে পারবো না। রাইট। কিন্তু একটা হচ্ছে, সাপোজ আমি আমার সেক্টর থেকে আমি যদি অ্যাওয়্যারও থাকি উইথ মাই ইমোশনস, যেটা হয়, আমি যেটা বলছিলাম, ইমোশনস ইজ নট ওয়ান ওয়ে পথ। মানে আমি আপনার সাথে কোনো একটা পার্টিকুলার কাজে কিন্তু আপনার পার্সোনাল ইমোশনের সাথেও আমাকে কিন্তু কম্পিট করতে হয়, বুঝতে হয়, ম্যানেজ করতে হয়, এবার আমার ইমোশনটাও কিন্তু আপনাকে বোঝাতে হয়। সো ক্যারিয়ারে যদি আমরা দেখি, যে আমরা অনেক সময় দেখি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি, আমাদের প্রতিষ্ঠানগুলোর যারা উপরের দিকের পজিশন হোল্ড করছেন, তারা একটু ইগোয়েস্টিক বেশি হওয়ার কারণে বা তাদের পার্সোনাল চয়েসকে প্রায়োরিটি বেশি দেওয়ার কারণে অনেক পটেনশিয়াল এমপ্লয়িরাও কিন্তু দেখা যাচ্ছে যে হয় না, যে আমরা যেটাকে বলি যে ভালো বস ভার্সেস খারাপ বস, যে এইটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে এই পার্টিকুলার মানুষটা আমার সারাউন্ডিংসে যদি থাকে বা অ্যাজ এ বস হিসেবে যদি থাকে বা তার আন্ডারে যদি আমি কাজ করি, তাহলে আই ক্যান গ্রো। বা কোন জায়গাটায় আমাদের বুঝতে হবে যে না, আমি যতই চেষ্টা করি না কেন এই প্রতিষ্ঠানে বা এই বসের আন্ডারে আসলে আমার গ্রোথটা তেমন আসবে না, আমাকে তো কোথাও থামতে হবে বা কোথাও আমাকে স্পিড আপ করতে হবে। এই ডিসিশনটা আমি কিভাবে নিতে পারবো? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাংলাদেশের কনটেক্সটে খুব ভালো হাইলি ইমোশনাল ইন্টেলিজেন্ট বস পাওয়াটা দুষ্কর। কেন বলি? কারণটা হচ্ছে কি, ধরুন 10টা কোম্পানি আছে একটা ইন্ডাস্ট্রিতে, এখন 10টা কোম্পানির আপনি দেখবেন যে 9টা কোম্পানিরই ম্যানেজার সাকসেসফুল হয়েছে অথরিটেটিভ কাজ করে। তার মানে কি ইমোশনাল ইন্টেলিজেন্স না, জোর করায় তার পজিশন দিয়ে। এখন যে একজন ইমোশনাল ইন্টেলিজেন্স চর্চা করবে, ও না ফেরে যাবে, কারণ ওটা তো সাস্টেইনেবল, বাট ইট ইস এ স্লো প্রসেস। মনে করেন আমি ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো, আমি একটা টিম তৈরি করছি, আমার কোম্পানির মালিকরা কিন্তু এই সুযোগটা দিবে না। সো এই জন্য পারসিভ করা যায় যে আমার বসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো হবে না। এবং এটা বোঝার উপায়টা কি? উপায়টা একটা হচ্ছে যে আমার বস আমাকে উন্নতির সুযোগ দিতে চাচ্ছে কিনা, নাম্বার 1, যে আমাকে উন্নতি করার সুযোগ দেখায় দেয় কিনা, আমাকে ডেভেলপ করছে কিনা, আমি কি ডেভেলপ হচ্ছি। আমি 6 মাসের মধ্যে দেখি, আচ্ছা গত 6 মাসে আমি নতুন কী শিখছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে একজন বস নিজের ভুলটাকে অন্যের ঘাড়ে দিয়ে দেয় কিনা। আর একটা হচ্ছে যে আমার আইডিয়াগুলোকে সে নিজের মনে করে দেয় কিনা, অথবা আমাকে সুযোগ দিচ্ছে কিনা কন্ট্রিবিউট করার। আরেকটা হচ্ছে যে লাইক আমার ভুল ধরে কিনা বেশি। আমরা বলছি যে গুড লিডার good leader is always very much vocal when team does something good, and he's silent when the team does not do good. সাইলেন্ট হয়ে থাকে। আর ব্যাড লিডার হচ্ছে, আমি কিন্তু অনেক লিডারের এক্সাম্পলই দিতে পারবো যারা ফ্রম দ্য ভেরি ডে ওয়ান অফ মিটআপেই সে বুঝিয়ে দিতে চায় আমি কিন্তু অনেক ভুল ধরবো, আমার সাথে কিন্তু খুব ইজিলি ফাঁকি দিতে পারবে না। সো এই ধরনের ভয় কিন্তু আমি ডে ওয়ানই দিতে, এটা বাংলাদেশের কনটেক্সটে তারা সফল। কিন্তু আমি মনে করি যে একটা ভালো কর্পোরেট গভর্নেন্স বা ভালো কালচার আসলে, ধরেন ইভেন উন্নত বিশ্বে এই ধরনের কথাবার্তা বলাও নিষেধ করা আছে। কারণ মানুষকে না খুবই সম্মান দিয়ে বা একটা হিউমিলিটির সাথে পোলাইট ওয়েতে ম্যানেজ করতে হবে। এখন বাংলাদেশে তো এই চর্চাটা নাই। এই কারণে আমি বলবো যে আমাদের তরুণদেরকে যে চেষ্টা করতে হবে যে অ্যাটলিস্ট মোরাললেস ইমোশনাল ইন্টেলিজেন্স মোরাললেস মোটামুটি লেভেলের হইলে কাজ চালা যাওয়া উচিত। আর চেষ্টা করা উচিত নিজে থেকে কিছুটা উদ্যোগ নিয়ে বসের ইমোশনাল ইন্টেলিজেন্স যাতে বেটার করা যায়। এটাও পসিবল। এটা কিভাবে পসিবল? এটা পসিবল হচ্ছে, যেমন একটা হচ্ছে যে বসের সামনে আরেকজনের প্রশংসা করা, জুনিয়রের, যে বস আমার টিম মেম্বার খুব দারুণ কাজ করছে, তাহলে ওর মধ্যে ওই প্রশংসা করার ইয়েটা আসবে। আর আরেকটা হচ্ছে যে আপনার মনে করেন ছোট ছোট কাজের প্রশংসা করা। আর হচ্ছে আপনার স্ট্রেস, যখন আপনি স্ট্রেস হয়ে চাপের মুহূর্তে আপনি পজিটিভলি ম্যানেজ করছে, এটাও বসকে দেখানোর চেষ্টা করা। সো এরকম কিছু কিছু কাজের মাধ্যমে কিন্তু আসলে পসিবল। আরেকটা হচ্ছে কি, আমরা না কমিউনিকেশনটা ভালো করে শিখি না। মনে করেন আজকে আমার বস আমাকে
গ্রো করার সুযোগ দিচ্ছে না। এমনও তো হতে পারে যে বস আসলে ইন্টেনশনালি করছে না, তাহলে আমার বসকে যে বলতে হবে যে বস আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট, ওকে প্লিজ গিভ মি দ্য টাইম। কিন্তু অনেক বাংলাদেশের তরুণরা দেখবেন ফাঁকিবাজ হয়, ওরা চিন্তা করে বস আমাকে খোঁজে না, বা ভালো, কিন্তু ও কিন্তু বুঝতেছে না যে ও কিন্তু গ্রোথ অপরচুনিটি নষ্ট হচ্ছে। এই জন্য আমরা বলছি যে ওই পার্টিকুলার টাইমে সে রিল্যাক্সেশন পাচ্ছে, বাট বছর শেষে কিন্তু সে একটা গ্রোথ চাচ্ছে, সেটা কিন্তু কোম্পানি দিতে পারছে না। আমাদের সমস্যা কিন্তু এখানে হচ্ছে, আমার কিন্তু যে 5 দিন বা 6 দিন আমি কাজ করব, আই হ্যাভ টু ডু দ্য ডিপ ওয়ার্ক, আমাকে খুব কমিটেড থাকতে হবে এবং অর্গানাইজেশনের গ্রোথের সাথে আমার গ্রোথকে অ্যালাইন করতে হবে। আমি বাংলাদেশে অনেকে দেখেছি যে তারা অর্গানাইজেশন খুব একটা ভাবে তা না, আমাকে দেখতে হবে যে আমার অর্গানাইজেশনকে আমি কিভাবে বেটার করতে পারি, আমি কি আমার ভালো কাস্টমার সার্ভিস দিতে পারি, আমি এক্সপেন্সটা কিভাবে কমাতে পারি, রেভিনিউ কিভাবে বাড়াতে পারি। আর আমি যদি নর্মাল ফ্লোতে যাই তাহলে কিন্তু হবে না, আমাকে প্রোঅ্যাক্টিভনেসটা আনতে হবে। রাইট। আমি অনেকেই বলতে শুনেছি যে যখনই মানে কোনো ধরনের ডিসকাশন, অর্গানাইজেশনাল গ্রোথ ডিসকাশনে আসতে থাকে, অনেকেই আমি বলতে শুনেছি যে এটা তো আমার জব ডেসক্রিপশনের বাইরে, এটা নিয়ে আমি কেন চিন্তা করব। সো পার্টিকুলারলি আমার কাছে তখন মনে হয় যে এটা আমার পার্সোনাল থট, অনেকেও এটা বিলিভ করে এবং অনেক বইয়েও এটাকে রেফার করা হয় যে ইয়োর জব ডেসক্রিপশন ইজ হোয়াট ইউ আর আর্নিং, but if you want some plus on your earning, then you have to do some plus beside your job description. So that means কি আমাকে নিজের গ্রোথ, জিম রন এটা খুব ভালো বলছে যে if you work on your job you will make a career, but if you work on yourself you will make a fortune. So ওই যে আপনি যেটা বলছেন যে অ্যাডিশনাল মানে কি, আমার নিজের উপর কাজ করা, আমার সুযোগ আছে, আমি এক্সট্রা কাজ করতেছি, এটার জন্য আমি কেন আশা করবো পেইড হব। কারণ একটা কোম্পানিতে চাকরি করলে আপনি দেখবেন যে 8 ঘন্টা, কিন্তু 8 ঘন্টা আমার কাজ করতে হয় না, বা মাঝে মাঝে যদি এক্সট্রা কাজ করতে হয়, এটা তো আমি নতুন শেখার সুযোগ, এই শেখার সুযোগ আসা মানেই কি হচ্ছে, আমার ক্যাম্পাসটা বড় হচ্ছে, আমার লিডারশিপ ক্যাপাসিটি ফ্লারিশ করছে, এটা আমরা বুঝতেই চাই না। এবং অর্গানাইজেশনও এটা রিফ্লেকশন দেখতে পায় অবশ্যই। কিন্তু একটা জিনিস আমাকে একটু ট্রিগার করে, সেটা হচ্ছে আমরা তো ইন জেনারেল, আমরা যদি কর্মজীবন এবং পারিবারিক জীবন দুইটাকে বলি, যে আসলে আমাদের ইমোশনের একটা বড় অংশ তো এই দুই জায়গায় যায়। এক ধরনের মানুষ চিন্তা করে যে কিভাবে আমি, মানে ওদেরকে একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড মানুষ আমরা বলি, সে দিন যত বেশি সম্ভব ক্যারিয়ারে বা কাজে বা ব্যবসায় ফোকাস করতে চায়। দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে 17-18 ঘন্টা পর্যন্ত কাজ করছে, ফ্যামিলিকে কম সময় দিচ্ছে। আবার ফ্যামিলিতেও তো আমার একটা ইমোশনাল এক্সচেঞ্জ আছে, তারাও তো আমার প্রতি কিছু এক্সপেকটেশন আছে, কিছু ফিল করে, বা তাদের প্রতি আমার কিছু 24 ঘন্টার মধ্যে একটা লম্বা সময়ের কিন্তু এক্সপেকটেশন থাকে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার জন্য আমি আসলে এই দুই জায়গায় কিভাবে উইনার হতে চাই, নাকি আমাকে এক জায়গায় একটু লুজার হয়ে থাকতে হবে? খুবই দারুণ প্রশ্ন। আমি আমার উইজডম থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে যে ক্যারিয়ারের প্রথম দিকে আমাকে প্রচণ্ড পরিমাণে কাজে থাকতে হবে কোম্পানিতে। কোম্পানি ইজ অল অ্যাবাউট কোম্পানি। প্রথম দিকে পার্সোনাল নিয়ে চিন্তা করা যাবে না প্রথম দিকটায়। ওকে, এইটা আমার হানিমুন পিরিয়ড হতে হবে কোম্পানির সাথে। বাট আস্তে আস্তে আপনি যখন সিনিয়র হওয়া শুরু করবো, তখন হবে কি আমার এফিসিয়েন্সিতে ফোকাস দিতে হবে, যে আমি কিভাবে কাজটা সুন্দর করে ম্যানেজ করতে পারি। তখন ওই এক্সট্রা টাইমটা আমার পরিবারকে দিতে হবে। কিন্তু সমস্যাটা হয় কি, আমাদের মানুষগুলো যেটা আমি দেখেছি ওভার দ্য পিরিয়ড অফ টাইম, ওরা না পরিবারের সাথে এমন ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়, ওরা পরিবারে যেতে শান্তিবোধ করে না, ওরা তখন কোম্পানি নিয়ে পড়ে থাকে, আসলে কিন্তু কাজ করছে না, যা সময়টা কাটায় আসলে। এবং এইটার কারণে কিন্তু তারা তরুণদেরও ফ্যামিলি লাইফটাকে নষ্ট করে আমি দেখছি। সো এই জায়গাটায় আমার একটা ব্যালেন্সিং দরকার। মানে ব্যাপারটা হয়েছে কি, আমি যত সিনিয়র হবো তত কি আমি তত কম সময়ে বেশি কাজ করতে পারি, আমাকে তো ডেলিগেট করতে হবে। আমি মাইক্রো ম্যানেজমেন্টও করা যাবে না, কিন্তু আমাদের উল্টা হয়, আমরা মাইক্রো ম্যানেজমেন্ট করতে যাই না, প্রচুর নিজের সময় নষ্ট করে ফেলি, পরিবারকে সময় দিই না। তো এই জন্য কিন্তু আমাকে বের করতে হবে যে হাউ আই ক্যান লিড দ্য পিপল, আদার পিপল, মানে এফিসিয়েন্সি। তো এফিসিয়েন্সিটা আমার শিখতে হবে, আমাকে যে সব সময় লেগে থাকতে হবে তা কিন্তু না। এবং ওয়ার্ল্ডের বড় ভালো কোম্পানিগুলোতে একই কথা বলছে, বাংলাদেশেও 2-1টা কোম্পানি আমি শুনেছি যে 5টা-6টা মিনস 5টা-6টা, এরপর শাটডাউন। তারা কিন্তু থ্রাইভ করছে, ভালো করছে, আমি দেখলাম। এবং আসলেই তাই। কিন্তু এটা আসলে সো মেনি কনফ্লিকশন আছে আসলে এখানে, বিকজ আমাদের এই ওয়ার্ল্ডেই তো ইলন মাস্কের মতো মানুষ আছে যে আসলে যার সাথে আমি রিসেন্টলি ওর একটা বায়োগ্রাফি পড়ছিলাম, যে ইলন মাস্কের সাথে সরাসরি কাজ করেছে এমন কেউই তার সাথে সরাসরি কাজ করাকে পছন্দ করে না, কারণ সে ডিরেক্ট ফায়ার করতেছে। সেম থিং গোজ উইথ স্টিভ জবস। হ্যাঁ, কেউ যদি, হ্যাঁ অ্যাবসলিউটলি। সো এবং তাদের কিন্তু আমরা পৃথিবীতে গ্রোথ দেখছি,
এবং তাদের কাছেই কিন্তু আলটিমেট পাওয়ার আসতে দেখতেছি। ওইটা কিন্তু ওয়ান অফ দ্য ওয়েজ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমি কিন্তু আপনাকে আবারও বলছি যে সারা দিন রাত 24 ঘন্টা কাজ করবো ও তো অবশ্যই সাফল্য পাবে, কিন্তু ওইটা কি সাস্টেনেবল হচ্ছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই মানুষগুলোই কিন্তু মৃত্যুর আগে কিন্তু বলে যাচ্ছে যে আই ডিড রং। আপনি বিল গেটসের উদাহরণটা দেখেন, বিল গেটস কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে একজন কি বলবো যে মানে রিয়েলি নন ইমোশনাল ইন্টেলিজেন্ট পার্সন ছিল, সে কাজ ছাড়া কিছুই বুঝতো না, কিন্তু এ কিন্তু এখন রিগ্রেট করছে, এ নিজেই বলতেছে যে 4 দিন কাজ করো। বা তার মানে কি প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হয়ে যাচ্ছে কি আমরা ওইটার সময় একটা আমাদের একটা ঘোরের মধ্যে চলে যাই। এখন আমার কথা হচ্ছে যে আমি কি চাই, ওইটাই তো সেলফ অ্যাওয়ারনেস। আমি কি ইলন মাস্ককে দেখে অনুপ্রাণিত হব, নাকি আমি হয়তো বা জ্যাকমা দিয়ে অনুপ্রাণিত হব, বা সত্য নাদেলাকে দেখে অনুপ্রাণিত হব, সেটা আমাকে কিন্তু ডিসাইড করতে হবে। কারণ সব এক্সাম্পলই আছে, কারণ সাকসেসফুল যেটা আমরা বলছি ওই সাকসেসটা তো বিভিন্নভাবেই যাওয়া যায়। জেফ বেজোসকেও তো যাচ্ছে, জেফ বেজোস যেমন নিজে বলেছে যে আমি 8 ঘন্টা ঘুমাই, বলছে কেন? কারণ আমার তো প্রতিদিন 3-4টা বেশি ডিসিশন নেওয়া লাগে না, বিকজ আমার ডিসিশন সব বাকিরা নেয়, আমার কোয়ালিটি ডিসিশন আমি 4টা মাত্র নিই, 3টা-4টা এনাফ। আমাকে যদি এর থেকে বেশি ডিসিশন নিতে হবে তাহলে বুঝতে হবে যে আমি ডেলিগেট করিনি প্রপারলি। তাহলে এখন আমি কাকে এক্সাম, আমি তো জেফ বেজোসকে এক্সাম্পল হিসেবে নিব, এবং সেটাই কিন্তু আপনাকে আমি বলেছি। বিষয়টা এরকম যে আমি কোন লাইফস্টাইলে নিজেকে কমফোর্টেবল ফিল করি সেটাকে আইডেন্টিফাই করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, ইমোশনালি কানেক্টেড। জি জি, আপনি যেটা বলেছেন যে প্রথমে একটা কথা বলেছেন যে সুন্দর, যে ভিজুয়ালাইজ করা। আমি কি ভিজুয়ালাইজ করছি যে আমার গ্রোথ আসতেছে, আমার ফ্যামিলি লাইফ আছে, এগুলো দেখছি, নাকি শুধু গ্রোথ? আমরা অনেক সময় মনে করি গ্রোথ আসলে সব আসবে, ইটস নট ট্রু। আর এটা কিন্তু সময়, যেটা সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি ফ্যামিলির সাথে একটা সময় বন্ডিংটা যদি না করি, গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং মুহূর্তগুলো যদি না সেলিব্রেট করি, এই ছোট ছোট জিনিস কিন্তু পরে আমরা দুঃখ প্রকাশ করি। আমি দেখেছি অনেকদিন যে আমি আমার বাচ্চার বার্থডেগুলো ছিলাম না, অনেকে আমি দেখি অহংকার করে এটা ভাব নিয়ে বলে, প্রাইড নিয়ে, যে আমি কোম্পানির জন্য এইটা করেছি, আমার বাচ্চার বার্থডে করিনি, আমার ওয়াইফে আমার ম্যারেজ ডে ভুলে গিয়েছি। এগুলো কি কোনো ভালো কিছুর লক্ষণ? আমি মনে করি এক্স্যাক্টলি সিমিলার একটা ডিসকাশন আমি আমির খানকে করতে দেখেছি রিসেন্টলি রিগ্রেট করছেন উনি। হ্যাঁ, ও রিসেন্টলি যে কোনো পডকাস্টেই হোক বা যে কোনো ইন্টারভিউতেই হোক উনি এটা বলার চেষ্টা করেন যে সে আসলে তার ক্যারিয়ারের অনেক পিক টাইম দেখেছে, কিন্তু সে আসলে এখন চিন্তা করে বসলে তার খুব দুঃখ হয় যে সে তার ফ্যামিলি লাইফটাকে তার সাথে ডিটাচড হতে দেখেছে, এবং সেটা সে এখন খুব কষ্ট ফিল করে, এবং সে প্রায়ই হঠাৎ হঠাৎ বলে বসে যে আমি আর অ্যাক্টিং করব না। বা আপনাকে আমি সত্যি কথা বলি যে বাংলাদেশের মাঝখানে অনেক ঘটনা আসতেছিল যে বাংলাদেশের প্রচুর সিনিয়র প্রফেসররা ফ্ল্যাটে একা একা মরে পড়ে আছে, তার বাচ্চারা সব কানাডা আমেরিকায়, সবাই সিম্প্যাথেটিক ছিলেন, কিন্তু আমি কিন্তু এই জায়গায় অন্য গল্প পেয়েছি। এরকম এই প্রফেসররা সবাইকে পড়াইছে, নিজের বাচ্চাকে পড়ায় নাই। সরি টু সে, বেশিরভাগ মানে এক্সেপশনাল আছে, এর বাচ্চার সাথে এদের প্রচণ্ড ডিসকানেক্ট। এরা প্রথম থেকে বাচ্চাকে বলছে তোমাকে পিএইচডি করতে যেতে হবে, বাইরের লাইফ লিড করো, নিজেকে সব বাচ্চার সময় বাচ্চার সাথে তো ইমোশনাল কানেকশনটা বিল্ড আপ হয়নি তো। তাহলে আমি অল অফ ইজ ইট লাইক বাইং এ প্রোডাক্ট? নো, এটা তো ইমোশনের ব্যাপার। এখন আমি বাচ্চার সাথে কানেকশনটা তৈরি করি নাই, এই কারণে তার সাথে কিন্তু তার বাচ্চা, এখন সমস্যাটা হয় কি, এখানে কিন্তু প্রচুর ভিডিও ফেসবুকে খুব দারুণ লাগে যে একটা সময় বাবা কাজে ব্যস্ত, বাচ্চা খেলতে যাচ্ছে কিন্তু বাবা সময় দিচ্ছে না, পরে বাচ্চাটা বড় হয়ে গেছে, এখন বাবা বাচ্চার কাছে সময় চায়, বাচ্চা সময় দেয় না। সো দেখেন এইটাই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স, এই ব্যালেন্সিংটা, অপটিমাইজ করাটা। এবং সত্যি কথা বলি, হোয়াট আই হ্যাভ লার্ন ফ্রম মানে মাই ক্যারিয়ার, মাই লাইফ এবং অন্যদের দিয়ে, আমরা কোয়ান্টিটিতে খুব চিন্তা করি, টাইম কিন্তু ইটস অল অ্যাবাউট কোয়ালিটি। আমি আজকে আমার বাচ্চার সাথে 2 ঘন্টা সময় কাটায় 1 মিনিট সময় না হচ্ছে না, 2 ঘন্টা সময় কাটাইছি কিন্তু 1 মিনিটের কোয়ালিটি না। আবার আমি 5 মিনিট দিয়েছি, 5 মিনিটই কোয়ালিটি, অর্থবহ। ওইটা কোনটা ইম্পর্টেন্ট? যেমন বাচ্চার সাথে আমি ছোট যখন বাচ্চা, ওর সাথে খেলতে হবে, আর একটু বড় যখন হবে তখন ওর সাথে গল্প শুনতে হবে। এভাবে আমরা ভাবি না, কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স যখন থাকবে তখন কিন্তু আমি এই জিনিসগুলো বুঝতে পারবো। ইন্টারেস্টিং, আমি রিলেট করতে পারছি। কেন? কারণ অনেকেই আমি দেখেছি যে তার সাথে কনভারসেশন করলে তার ছোটবেলা থেকে আজ পর্যন্ত অনেকগুলো কি মোমেন্ট চট করে বলতে পারে, খুব সুন্দরভাবে মানে এক্সপ্লোর করতে পারে। আবার অনেকেই আমরা দেখছি যে আসলে তার লাইফে
কোনো কি মোমেন্ট আসলে সে খুঁজে পায় না, যেই মোমেন্টটাকে সে ফিল করেছে, ভেতর থেকে ফিল করেছে। হয় না যে আমরা চট করে যদি মনে করি আচ্ছা তোমার জীবনের 5টা চমৎকার মুহূর্ত তুমি চিন্তা করো, এটা হতে পারে তুমি কোনো খেলায় তোমার কারণে তোমার দলটা জিতেছে, বা তোমার যেই তুমি রেজাল্ট নিয়ে বাসায় আসলা, বা যে কোনো মুহূর্ত হতে পারে যেটা আসলে আমাকে নিয়ে আসলে আমার এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে, মনে হয়েছে যে সবাই আমাকে দেখে হ্যাপি। সো অনেকে এটা আইডেন্টিফাই করতে পারে না, বা চট করে তার ব্রেইনে সেটা কানেক্ট করতে পারে না। হয়তো ওভারঅল এনভায়রনমেন্টের সাথে বা তার ইমোশনের সাথে সে কানেক্টেড হয়নি কোনোভাবে। এটা ফারাবি ভাই একটা কারণ হয়, সেটা হচ্ছে যে আপনার আমাদের মধ্যে কোহেরেন্সটা থাকে না, মানে আমাদের বডি আর মাইন্ডের। মানে আমরা যখন অফিসে থাকছি, এখন বাসায় ফিরে আসার পরে আমি না অফিস থাকছে আমার মাথায়, এখন আমি পরিবারের সাথে যখন কথা বলছি কানেকশন, তখন কিন্তু আমি ফুললি প্রেজেন্ট নাই। তো এটাকে আমরা বলছি প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস। এটাও ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যে প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস। এই জন্য আপনি দেখবেন যে কিছু মানুষ 5 ঘন্টায় যে কাজ করছে আর একজন 10 ঘন্টায় পারছে না। রাইট, ওই যে প্রেজেন্ট ফোকাসিং থাকছে না। সো ওই জন্য আমি বললাম যে আপনি যখন বাসায় ফিরেছেন ধরেন 1 ঘন্টার জন্য, ওই 1 ঘন্টাকে আপনি ইউ স্পেন্ড দ্যাট টাইম ইন দ্যাট ওয়ে, মানে স্টে অ্যাওয়ে ফ্রম এভরিথিং অ্যান্ড গিভ 100% ফোকাস দেয়ার। সো ইজ ইট ইজি যে আমরা আসলে দেখা যাচ্ছে যে যেটা বললেন যে অফিসের স্ট্রেস বাসায় নিয়ে আসছি, অনেকে আবার বাসার স্ট্রেসও কিন্তু অফিসে নিয়ে যায়, বোথই হয় আসলে বিষয়টা। সো এটা কি সেপারেট করা পসিবল? পসিবল হয় কি, তখন ওই যে কমিউনিকেশনটা বাড়াতে হবে। যেমন দেখুন আপনি যখন অফিসে থাকবেন তখন তাহলে আপনি কিছু গ্রাউন্ড রুল তৈরি করে দিতে হবে আপনার ওয়াইফ বা আপনার বাচ্চার সাথে বা হাজব্যান্ডের সাথে। আমাদের সবাই কর্মক্ষেত্র আজকাল আমরা সবাই যাচ্ছি, শুধু বউ বলাটা ঠিক হবে না, একটা গ্রাউন্ড রুল করে দেওয়া উচিত যে এরকম এমার্জেন্সি যদি হয় তখন আমাকে টেক্সট করবা, আদার দ্যান দ্যাট আমি কিন্তু সামটাইম আই মে নট টেক দ্য কল। অনেকে দেখবেন যে কল আসছে, আচ্ছা ওয়াইফ বা হাজব্যান্ডের কল ধরতে হবে। এখন এইটা কেন আসবে? তার মানে যে কমিউনিকেশনটা করি নাই। আমি মনে করি কাজে যে 5 দিন আসছে ওই সময় কাজেই থাকা উচিত। অফিসের সময় ফ্যামিলি বা ওই প্রবলেমগুলো সলভ করা ঠিক না। আবার আমি আমি যখন আমি বাসায় ফিরে যাব তখন কিন্তু আমাকে পুরা পরিবারের সাথে সময় দেওয়া উচিত। এবং এই কারণে কিছু সময় যে ডিভাইস থেকে দূরে থাকবে। সবাইকে দেখছি কিছু মানুষ আছে যে সারাক্ষণ, আর বাংলাদেশে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ বাংলাদেশের সিনিয়র লেভেল লোকজন হয় কি, ওনাদের না আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে যাওয়ার জায়গা কমই আমি দেখলাম, মানে নিজস্ব মি টাইম নাই, ফ্যামিলি টাইম নাই, সারাক্ষণই তারা বাইরেই থাকে। তো ওরা কিন্তু আসলে ওই যে বাকিদের লাইফগুলো বিপর্যস্ত করে ফেলছে। তো এই জায়গাটায় আমাদের, আমি মনে করি যে ফাইন লাইনটা আনা দরকার। একটা পর্যায়ে যায় তো মানুষকে বলতে হবে যে বাবা আগামী 2-3 ঘন্টা কোনো ঝামেলা হবে না। এখন এটা আনলেস আই অ্যাম ইনভলভড ইন এ ভেরি রিয়েল টাইম জব, যেমন যারা কুরিয়ার বা পার্সেল সার্ভিস আছে বা মিডিয়া, আপনার নিউজ পেপার, এদের কথা আলাদা, ওই লাইফটা তো আলাদাই। কিন্তু বাকি সব লাইনগুলোতে কিন্তু আমি কিন্তু একটা ফাইন লাইন ড্র করতে পারি যে ওকে আপ টু দ্যাট, দেন আই উইল টেক এ রেস্ট, আবার আমি এরপরে আমি আবার কাজে নামবো, হতে পারে। সো এইগুলোতে আমাকে কিন্তু বুঝতে হবে যে আসলে মানে আমরা হয় কি সব সময় সব কাজ করছি, তার মানে কোনো সময় কোনো কাজ করছি না, কাইন্ড অফ। এই জন্য উই আর বিকামিং, যেটা বলা যায় যে মানে উই আর বিকামিং জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। রাইট। আমার পার্সোনাল একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে দুইটা জিনিস, একটা হচ্ছে একটা কোয়েশ্চেন আমি ফেস করেছিলাম যে হু অ্যাম আই। সো আমার আসলে অ্যাকচুয়াল পরিচয়টা কি? কোনো এক জায়গায় আমি কারো একজনের সামনে আমি তার সন্তান, কারো একজনের সামনে আমি তার বাবা, কারো একজনের সামনে আমি তার স্বামী, কারো একজনের সামনে আমি তার বন্ধু, এবং কোনোটাই তো একটা আরেকটার সাথে কানেক্টেড না, এবং কোনো পজিশন মানে ইমোশন একটা আরেকটার সাথে কানেক্টেড না। চমৎকার কিন্তু আপনি বলেছেন। হ্যাঁ। সো অ্যাকচুয়ালি হু অ্যাম আই, মানে আমি কি অ্যাকচুয়ালি ফারাবি, নাকি আমি একটা বাবা, নাকি আমি একটা হাজব্যান্ড, নাকি আমি একটা ছেলে? সো এখানে একটা খুবই সুন্দর কনসেপ্ট আছে যে আমাকে অ্যাকচুয়ালি সামটাইমস আই হ্যাভ টু অ্যাক্ট ইন ফ্রন্ট অফ দ্যাট রিলেশন, যেই রিলেশনটা আমাকে আমার কাছ থেকে যেটা এক্সপেক্ট করতেছে, মন থেকে না আসলে সামটাইমস আই হ্যাভ টু অ্যাক্ট। যেমন কি সাপোজ শাহরুখ খানকে আমরা তার ডেফিনেটলি তার অ্যাক্টিংয়ের কারণেই তো সে পরিচিতি পেয়েছে। এখন সে যদি তার যেই চরিত্রটা তাকে অ্যাক্ট করতে হবে, সেই চরিত্রটা যদি সে ওন করার সময় তার সাপোজ সে কোনো একটা চরিত্র আছে যেখানে একটু কাইন্ড অফ লাইক ভিলেন চরিত্রে তাকে ক্যারেক্টারাইজ করতে হচ্ছে,
সেই সময় সে কি রোমান্টিক ফিল নিয়ে, আমি তো রোমান্টিক নায়ক, আমি কি রোমান্টিক ফিল নিয়ে চলবো? সো ওই ইমোশনটা নিয়ে, ওই রোমান্টিক ইমোশন নিয়ে সে যদি ভিলেন ক্যারেক্টার প্লে করতে যায়, তাহলে তো ওই অডিয়েন্সটা বা ওই ক্যারেক্টার প্রতি জাস্টিফাই করা হলো না। সো যারা ইমোশনালি, মানে আমি বলবো যেমন ফ্লেক্সিবল, এবং যারা সুইচ করতে পারে ফ্রম ওয়ান ইমোশন টু অ্যানাদার ইমোশন, এবং যে আসলে এই ব্যাপারে খুব অ্যাওয়্যার যে না, আমি এখন আপনার সাথে কথা বলছি, আপনার সাথে কথা বললে আমি এখন মানে নেগেটিভ কনভারসেশন আমি এখন আনবো না, যদিও আমার লাইফে অনেক নেগেটিভিটি চলতেছে, যদি ডিস্ট্রাকশনটা হবে না। হ্যাঁ, সো বেসিক্যালি আপনার সাথে কনভারসেশনে বা যেই পজিশনে যার সাথে কনভারসেশন যেটা এক্সপেক্ট করতেছে, আমি যদি সেরকম একটা মানে বলয় আমি আমার চারপাশে তৈরি করে অ্যাক্টিভলি আমি আপনাকে সেটা দিতে পারি, তাহলে রিফ্লেকশনটাও সেম আসবে। আমি যদি বাসায় এসেই শুধুমাত্র অফিসে এটা প্রবলেম, ওইটা প্রবলেম, এখানে হচ্ছে না, ওইটা হচ্ছে না, আবার অফিসে গিয়েও আমার বাসায় এই প্রবলেম, ওই প্রবলেম, সো আমি যদি আমার নেগেটিভ জিনিসটা বেশি কনভার্ট করি এক জায়গা থেকে আরেক জায়গায়, আমার লাইফের ইমোশনগুলো এগুলোই চলতে থাকবে। মানে জিনিসটা হচ্ছে যে আমি প্রবলেম খুঁজতে খুঁজতে আমি কোনো প্রবলেম ছাড়া কিছুই খুঁজে পাচ্ছি না। মানে সো বেসিক্যালি আমরা কি চাচ্ছি সেটা যদি আমরা ক্লিয়ার থাকি, যে না, আমি যদি আমার ওয়াইফের সাথে কথা বলতে চাচ্ছি, সো তার সাথে আমি কি চাচ্ছি, একটা ভালো ব্যবহার চাচ্ছি, বা সে আমাকে বুঝুক চাচ্ছি। সো আমি যদি তাকে ফর গ্রান্টেড নিয়ে নেই, তাহলে সেও তো আমাকে আসলে পর্যাপ্ত এক্সচেঞ্জ, আপনি যেটা বলছিলেন কমিউনিকেশন, পর্যাপ্ত কমিউনিকেশন এক্সচেঞ্জ হলো না। এই কারণে আসলে আমি বলবো যে ডিটাচমেন্টটা বেড়ে যায়। মানে সো ইমোশনের একটা বড় জিনিস ভাই আসলে ফেলিয়রকে কিভাবে হ্যান্ডেল করা যায় একটু যদি। ফেলিওরকে আমরা বলছি যে এই ওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারি, রিফ্রেমিং বলছি আর কি, যে ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা ইম্পর্টেন্ট আসপেক্ট হচ্ছে হাউ ডু আই রিফ্রেম দ্য থট। ফেলিওর মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আমি ফেল করেছি, কিন্তু আমরা বলছি যে ফেলিওর মানে হচ্ছে যে ইউ আর লার্নিং। তার মানে কি ইউ হ্যাভ অ্যাটেম্পটেড সামথিং বিগার ফর হুইচ ইউ আর নট প্রিপেয়ার্ড। তাহলে কি হচ্ছে, আমি তখন কিন্তু এটা ফেলিওর না। যেমন আমি আজকে মনে করছি যে আচ্ছা আমি বিসিএস দিব, এখন আমি বিসিএসে ফেল করেছি, পারলাম না, তাহলে কি আমি কষ্ট পাবো? আমাকে চিন্তা করছে আমি কেন ফেল করলাম, আচ্ছা তাহলে আমার প্রস্তুতির অভাব ছিল, তার মানে কি হচ্ছে আমার লার্নিং হইলো, আমি কিন্তু গ্রো করছি, তাই না? সো ফেলিওরটাকে আমি নিব যে পার্ট অফ দ্য সাকসেস। এটা বলা সহজ, করাটা টাফ। আর এপিজে আবুল কালাম স্যার খুব সুন্দর বলছিলেন, ফেল মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। সো আমরা যেটা বলছি যে ফেলিওর আমার মধ্যে আসবে, কারণ কিন্তু ফেলিওরটা হচ্ছে টেম্পোরারি, ওই যে মানে পিকচার আবিবি বাকি হয় সেরকম আর কি, যে আমি ফেলিওর থেকেই তো সাকসেসে যাব। এই জন্য আমি ফার্স্ট অ্যাটেম্পে যদি কোনো সময় সাকসেসফুল না হই, আমাকে মনে করতে হবে যে আমার হয়তো প্রস্তুতির অভাব ছিল, স্কিলের ঘাটতি ছিল। সো হাউ আই এম টকিং উইথ মাই সেলফ টক, ওইটা পার্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। ওকে, সো এই টকটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি, বিকজ এইটা যদি না হয় তাহলে আমাদের রেজিলিয়েন্স আসবে না। এবং অনেক বাচ্চারা দেখবেন যে ফেলিওরটা নিতে পারে না, কারণটা কি জানেন? কারণটা হচ্ছে ওই যে ওর মধ্যে ওই যে পজিটিভ সেলফ টক না, ও ফেলিওর করার পরে মনে করছে আমার দিয়ে কিছু হবে না, আমার দ্বারা কিছু হবে না, আমি জীবনটাই নষ্ট হয়ে গেল। নো, আমাকে দেখতে হবে যে আমি কেন ফেল করেছি। somebody else has worked more than I, right? or maybe that আমার গাইডলাইন্সটা ভালো ছিল না। আমি আমার লাইফে অনেকটা সময় এইভাবেই নিজেকে প্রস্তুত করেছি আর কি। সো ফেলিওর পার্ট অফ সাকসেস মনে করতে হবে। ওকে হ্যাঁ, সো অ্যাকচুয়ালি ফেলিয়ারের মাধ্যম থেকেই এটাকে একটা স্টেপ হিসেবে কাউন্ট করতে হবে, যে মেবি অ্যানাদার স্টেপে আই উইল ফাইন্ড সামথিং। আর একটা জিনিস বাংলাদেশে বর্তমানে দেখলাম বেশিরভাগ মানুষ, আমি আজকেও চিন্তা করতেছিলাম, বাংলাদেশে এখন সব হয়ে গেছে লিফটের লোকজন, মানে এক ধাক্কা আমাকে উঠে যেতে হবে, আমরা যে সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো এইটা মনে করতে হবে যে আসলে সাকসেস মানে হচ্ছে আমাকে স্টেয়ার ধরে ধরে আগাতে হবে, এবং স্টেয়ার ধরে আগাতে আগাতে কি হবে, আমার ফেলিয়ার হবেই। ফেলিয়ার হবে মানে কি, ইট ইজ টেকিং টাইম। অনেক সময় আমরা বলি যে ফেলিয়ার মানে হচ্ছে আনফিনিশড সাকসেস, তার মানে এখনও আমি জায়গায় যেতে পারিনি। সো ওইটাই ওইভাবেই দেখতে হবে। রিফ্রেমিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, একটা কথা হয় যে আসলে খুবই চঞ্চলতা, আসলে কর্মক্ষেত্রে খুবই চঞ্চলতাটা অনেক সময় নেগেটিভলি ট্রিগার্ড হয়, বা আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে একটা সম্পূর্ণ নতুন জেনারেশন, যেটাকে আমরা জেন জি বলছি, এই নতুন জেনারেশনটা আসলে আস্তে আস্তে এখন মানে ওয়ার্ক লাইফে আসতেছে। আমাদের যারা
প্রায় 10-15 বছরের ক্যারিয়ার বা তার বেশি ক্যারিয়ারে যারা আছে, তারা আসলে এই নতুন প্রজন্মের একটা নতুন ধরনের ইমোশন, যেটাকে আমরা অনেকে বলি যে একটু টেকনোলজি বেসড ইমোশন, যারা যে কোনো সমাধানকেই টেকনোলজিকে ফার্স্ট চিন্তা করে করা শুরু করে। আমরা বা আমাদেরও সিনিয়র যারা আছেন তারা দেখতে পাচ্ছিলাম যে শুধুমাত্র টিম ওয়ার্ক করে হচ্ছে একটা প্রবলেমকে সলভ করার দিকে বেশি প্রায়োরিটি দিত, কিন্তু এখনকার জেনারেশনকে আমরা দেখতে পাচ্ছি যে থ্রু টেকনোলজি ইজ দেয়ার টিম, থ্রু টেকনোলজি তারা আসলে অনেক প্রবলেম সলভ করার চেষ্টা করে। সো ওরা খুব বেশি মানে কমিউনিকেশন, কানেক্টিভিটি, একটা কাজ করতে গেলে 4-5টা মিটিং করা উচিত, 4-5 দিন স্ট্র্যাটেজি বিল্ড আপ করা উচিত, এইভাবে আসলে তাদের ব্রেনটা কাজ করে না। সো আপনার যদি কোনো টিপস থাকতো যে নতুন জেনারেশন যে নিয়ে যে আমরা আসলে কাজ করতে হবে ফিউচারেও, সো এই জেনারেশনকে কিভাবে ইমোশনালি অ্যাডাপ্ট করা যায় বা তাদেরকে কিভাবে হ্যান্ডেল করে আমরা সাকসেসের দিকে যেতে পারি? জি, ধন্যবাদ। বর্তমান জেনজির যেটা পজিটিভ সাইড আমি বলবো, আগের জেনারেশন থেকে এদের সেলফ অ্যাওয়ারনেসের লেভেলটা ভালো, কারণ এদের মধ্যে আসলে অনেক কোনো প্রিজুডিসটা নাই, এবং ওদের মধ্যে এই জন্য আপনার সেলফ অ্যাওয়ারনেসটা অনেক ভালো আছে। কিন্তু ওদের মধ্যে যেটা হয় স্ট্রেস বা এই যে রেজিলিয়েন্স, এই জায়গাটা ওরা একটু দুর্বল আছে। সো আমাদের যারা সিনিয়ররা আছে তাদের কাজ হবে ওদের সাথে কমিউনিকেশনটা করা, রাইট ওয়েতে কমিউনিকেশন, ওদের মতো করে কমিউনিকেশন করা, মানে ওদের সাথে আমাদেরকে উই হ্যাভ টু বি মোর এমপ্যাথেটিক। সমস্যাটা হয়েছে কি, ওদের জেনারেশনটা না আমাদের আগের জেনারেশনগুলোর তুলনায় এই জায়গাটাতে একটু ডিফারেন্স। ওরা দ্য ওয়ে দে রিফ্রেম দ্য কমিউনিকেশন, দ্য ওয়ে উই টক, এই জায়গাটা আমাদের পরিবর্তন করতে হবে। ওদের সাথে আমাদের কথাবার্তায় অনেক বেশি সিনসিয়ারিটি আনতে হবে, অনেক বেশি চিন্তা করে আনতে হবে। সো কমিউনিকেশনটাকে ওপেন করতে হবে এবং তাদেরকে সময় দিতে হবে আসলে, তখন তারা বুঝবে। আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ এই জেনজি হচ্ছে কি, মানে এরা খুব এদের মধ্যে তো আসলে হয় কি, ওদের ইমোশনটা তো অনেক স্ট্রং থাকে, যার কারণে ওরা আমাদের যে ল্যাঙ্গুয়েজ, দ্য ওয়ে উই টক আর যা ওয়ে দে আন্ডারস্ট্যান্ড, এটার মধ্যে হিউজ একটা, তাই কি ওদের ইমোশনকে বেশি স্ট্রং, আমরা আসলে করতে পারি। ওকে, যে আমরা ইমোশনাল বেশি, ওরা একটু লেস ইমোশনাল চিন্তা করে, ব্যাপারটা কি লেস করে, কিন্তু ওদের অ্যাওয়ারনেসটা ভালো, মানে ওরা ওদের লাইফে ক্লারিটিটা আসছে। কিন্তু আমাদের মধ্যে ছিল কম, কিন্তু ওদের মধ্যে আছে, কারণ ওরা তো আমাদের থার্ড জেনারেশন কাইন্ড অফ। কারণ বাংলাদেশ কিন্তু ইট ওয়েন্ট থ্রু এ পুয়ার স্টেজ এবং আস্তে আস্তে কিন্তু গ্রোথ এসেছে। সো ওদের স্টেজটা কিন্তু বলা যায় স্বাধীনতার পর থার্ড জেনারেশন বা ফোর্থ। ওদের মধ্যে কিন্তু দে আর লুকিং মোর ফর দ্য, আই থিঙ্ক, সেলফ এস্টিম অ্যান্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আমাদের জেনারেশনটা চিন্তা করতাম সার্ভাইভাল নিয়ে, তো ওদের জেনারেশন কিন্তু সেটা নিয়ে চিন্তা করছে না। ওদের জেনারেশন কিন্তু সবকিছু আছে, বাবা মা সবকিছু করে দিয়েছে, তো ওরা কিন্তু এখন চাচ্ছে একটু আপলিফট। তো সেলফ এস্টিমটা ওদের হাই, কিন্তু ওদের কিন্তু হাই, এটাকে ইগনোর করা যাবে না। 20 বছর আগের মানুষ একজনকে আমি 2-1টা বকাঝকা দিলে অনেক সময়, কিন্তু এরা দেখবেন চুপ করে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে, ট্রিগার্ড হচ্ছে। ইয়েস, এই জায়গায় আমাদের কিন্তু ওদের মধ্যে কিন্তু ইয়েটা বেশি, সেলফ অ্যাওয়ারনেস আছে, ওদের মধ্যে ক্লারিটি আছে, ও কী চায়। আপনি দেখবেন যে এই জন্য আজকাল বাচ্চারা খুব দারুণ স্টার্ট আপ করছে, আমাদের সময় আমরা ভাবতেই পারি নাই। কেন করছে? কারণ ও জানে, ওরা কিন্তু ওই যে জেফ বেজো বা এদের মতো একটা কোয়ালিটি ওদের মধ্যে আছে, মানে গুগল বা মাইক্রোসফটের যারা স্টার্ট আপ যারা ফাউন্ডার, তাদের মতো কিন্তু ওরা, এবং এদের এই শক্তিটাকে আমাদের কাজে লাগানো দরকার। কাজে লাগাতে গেলে যেটা করতে হবে, ওদের মধ্যে ওই এমপ্যাথির চর্চাটা আনতে হবে, ওদের সাথে কমিউনিকেশনটা করতে হবে রাইট ওয়েতে। ওকে, খুব ইন্টারেস্টিং ভাইয়া। সো আমাদের কনভারসেশন আসলে খুব ভালো জায়গায় এগোচ্ছে। সো কথা বলতে গেলে অনেকক্ষণ কথা বলা যাবে, কিন্তু আমি একদম শেষের দিকে চলে এসেছি। বাট শেষের দিকে আমি কয়েকটা টপিকে অ্যাকচুয়ালি আপনাকে একটু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন করব। বেসিক্যালি এটা হচ্ছে লাইক ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর কিছু ট্যাবু, যেটা অ্যাকচুয়ালি আমাদের চারপাশে আছে বলে মনে হয়। সো এটা আপনি ইয়েস নোতেও আনসার দিতে পারেন, অথবা আপনার যদি মনে হয় কোনোটা একটু ব্রিফ করবেন ছোটোখাটোভাবে, তো সেটাও আপনি করতে পারেন। সো আমার প্রথম মানে যেটা স্টেটমেন্ট, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স মিনস লাইক অ্যাভয়েডিং ইমোশনস। ইজ ইট ট্রু অর নট? ওকে ওকে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে people with high emotional intelligence never make emotional decisions. Wrong. Okay. কেন রং? আমার কি মনে হয়, আমি ইমোশন কি যদি আমি ডেল কার্নিং একটা কথা বলেছে যে when you are dealing with people remember that they are not creatures of logic, they are creatures of emotion। এবং খুব চমৎকার কোশ্চেন করেছেন। বলা হচ্ছে যে বর্তমান বিশ্বে লিডারশিপ, ব্রেন ব্রাউন এটা নিয়ে গবেষণা করছেন, খুব চমৎকার। উনি বলেছেন যে ভলনারেবিলিটি হচ্ছে 1 নম্বর কোয়ালিটি হবে লিডারের, যে লিডারও ভুল করতে পারে,
এবং এটার ব্যাপারে না ও না কনসার্ন থাকবে যে হ্যাঁ আমি ভুল করতে পারি, তার মানে এটা ভালনারেবিলিটি। তাহলে আমি কি বুঝতেছি, যার ইমোশনাল ইন্টেলিজেন্স হাই সে বুলেট প্রুফ অফ ইমোশন হবে না, তাহলে সে তো মেশিন হয়ে গেল। তো এই জন্য ওরা মাঝে মাঝে ইমোশনাল ডিসিশন নেয়, ভুলও করবেই ডেফিনেটলি, মানুষ মানে তো ভুল করতে পারে। থার্ড স্টেটমেন্ট হচ্ছে হ্যাভিং হাই ইমোশনাল ইন্টেলিজেন্স মিনস বিং নাইস অল দ্য টাইম। ইট ইজ অলসো রং। কেন বলি, কারণটা হচ্ছে কি, এটা ডিপেন্ড করবে হচ্ছে কার সাথে ডিল করছে। যেমন কিছু ক্ষেত্রে আমার ডেডলাইন আছে, আমি নাইস হলে হবে, তখন তোরা ডেডলাইন দিতে হবে যে আজকের মধ্যে শেষ করতে হবে। তারপরে আমার টোন অফ ভয়েস, দ্য ওয়ে আই কমিউনিকেট, এটা অ্যাসার্টিভ হইতে হবে। ওকে, এই জন্য নাইস না, আমার এটা ভুল বুঝি। ইউ আর রাইট, ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। রাইট। ফোর্থ স্টেটমেন্ট হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ অনলি ইউজফুল ফর লিডার্স অর এইচআর প্রফেশনালস। ফুললি রং। এটা ওদের জন্য বেশি দরকার, বাট আমার যে কোনো লেভেলের দরকার। বিকজ ইমোশনাল ইন্টেলিজেন্স কখন লাগছে, ওয়েন আই এম ওয়ার্কিং উইথ মাই সেলফ, আমার সেলফ কেয়ারের জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স লাগবে। আর একটা হচ্ছে ওয়েন আই এম ডিলিং উইথ অ্যানাদার পার্সন, ইমোশনাল ইন্টেলিজেন্স লাগবেই। তো ইমোশনাল ইন্টেলিজেন্স সবাই লাগবে, বাট ওনাদের বেশি লাগবে, এটা ঠিক। আর ইমোশনাল ইন্টেলিজেন্স টপ ডাউন অ্যাপ্রোচ, বটম থেকে হয় না, এটা টপ থেকে আসতে হয়। সো আপনার কোশ্চেনটা এক পার্ট রাইট, আর এক পার্টে সুযোগ অন্য সবারই লাগবে আসলে। বাট ইটস প্র্যাকটিসের মধ্যে তো আনতে হবে, তাই না? হঠাৎ করে তো একজন এক্সপার্ট হয়ে যাওয়ার পর হঠাৎ করে ইমোশনাল ইন্টেলিজেন্স তো গ্রো করবে না। টপ ডাউন অ্যাপ্রোচ, টপ ডাউন। ফিফথ, ইফ ইউ আর ইমোশনালি ইন্টেলিজেন্ট ইউ নেভার ফিল স্ট্রেস অর অ্যাংজাইটি। এটা টু সাম এক্সটেন্ট, নেভার কথাটা না বলে বলা যায় যে সামটাইমস, মানে আমরা বলছি এটা এক ন্যানো সেকেন্ড হয়তো বাসে হবে। বিকজ ওই যে আমি স্ট্রেসড হওয়া কিন্তু পজিটিভ, আমি স্ট্রেসড হচ্ছে, বাট এটা 1 ন্যানো সেকেন্ড বা 2 ন্যানো সেকেন্ড। যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো থাকে তারা ওই স্ট্রেস বা অ্যাংশাসনেসটাকে এক্সাইটমেন্টে কনভার্ট করে ফেলে। রাইট। মানে এই কারণে আপনার এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন আমি বলবো, বাট অ্যান্সারটা হবে মোরালেস হাই ইমোশনাল ইন্টেলিজেন্স পিপল দে ডোন্ট টেক এ স্ট্রেস অ্যাজ এ স্ট্রেস। রাইট। স্ট্রেস তো আসবে, মানে এটা তো যেমন মহেন্দ্র সিং ধোনি, আপনি দেখবেন যে ওর কি স্ট্রেস হয়নি, ওর প্রচুর, কিন্তু ওর মধ্যে কেমন ছিল? I think it's a epitome of emotional intelligence. Yeah. So it's a practice যে স্ট্রেস তো আমি অ্যাভয়েড করতে পারবো না। এটা হচ্ছে ব্রেন মাসল, আমরা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। মানে আমার কাছে স্ট্রেস, আমার কাছে যেমন 10টা কাজ চলে আসছে, যেমন আজকে আপনার এখানে আমার আসতে লেট হচ্ছে, অন্য কেউ হলে ফ্রিক আউট হইতো, আচ্ছা কি করবো না করবো, আমি কিন্তু ডিসিশন নিয়েছি নো, আমার হয়তো 20 মিনিটস বেশি লাগবে, ফাইন, তাহলে আমি কি স্ট্রেস হলাম না? কিন্তু আমি কিন্তু চ্যানেলাইজ করে দিয়েছি, বাট আমি ওই মুহূর্তে স্ট্রেস ছিলাম। তো ওই মুহূর্তটা হলে অবশ্যই স্ট্রেস হবে, বাট তারা খুব কুইকলি চ্যানেলাইজ করে ফেলে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ডেফিনেটলি আজকের এপিসোডটা অনেকে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর একটা মাস্টার ক্লাস হিসেবেও ক্লেম করতে পারে, আই এম শিওর। এবং আপনার তো পার্সোনাল ট্রেনিং আছে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর। সো আই এম শিওর যারা আরও এই বিষয়ে আরও ডিগ ডাউন করতে চায়, আরও এক্সপার্টিজ নিতে চায়, আপনাকে অ্যাজ এ মেন্টর হিসেবে আপনাকে কানেক্ট করতে চায়, আই এম শিওর ইউ হ্যাভ ইউর ওন ওয়ে। আপনার সাথে কিভাবে কানেক্ট হওয়া যায়, এই ব্যাপারে কিভাবে কারো ইন্টারেস্ট থাকলে আরো এক্সপ্লোর করা যায়। আমি ইমোশনাল মাস্টারি মেন্টরশিপ একটা প্রোগ্রামও ছেড়েছি, প্রথম ব্যাচে আমার 7 জন এনরোল হয়েছে। সো আমি বাংলাদেশে চাচ্ছি যে প্রতি বছর 100 জন করে এরকম ইমোশনাল ইন্টেলিজেন্স পিপল তৈরি করতে চাই, আর কর্পোরেটগুলোতে আমি ট্রেনিং করাচ্ছি। সো আমাকে সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন সব জায়গা থেকে দে ক্যান কানেক্ট। ওয়ান্ডারফুল, আই এম শিওর এভরিওয়ান উইল গেট বেনিফিটেড যারা ইন্টারেস্টেড থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার উপস্থিতিতে আজকে আমরা এই টপিকটা আসলে খুবই ভালোভাবে এক্সপ্লোর করতে পারলাম। সো আই এম শিওর ইনশাল্লাহ নেক্সটে আরও নতুন কোনো টপিক নিয়ে, আরও ইন্টারেস্টিং কোনো ওয়েতে হচ্ছে আরও ক্লারিফিকেশন নিয়ে নতুন কোনো ডিসকাশন আমরা করব। সো থ্যাংক ইউ সো মাচ ভাই ফর most welcome, and thanks a lot for inviting me and giving me this wonderful opportunity, and questions were really good. Thank you so much.